আজকে আমাদের পলিটির প্রথম ক্লাস। আমরা এই কোর্সে অর্থাৎ ডব্লিউবিসিএস এর যে আমাদের সিলেবাস রয়েছে তাতে আমাদের স্পেসিফিক্যালি যেটা আছে সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইভেন যেসব বইগুলো আমাদের জেনারেলি বাজারে অ্যাভেলেবেল সেগুলো সবই কিন্তু এইভাবেই শুরু হচ্ছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আলোচনা, এরকম করেই এগিয়েছে। বাট আমরা মানে আমাদের এই পড়াতে গিয়ে বা পড়তে গিয়ে কোথাও মনে হয়েছে যে এই জিনিসটাকে আরেকটু প্রথম থেকে শুরু করলে ভালো হয়। যেটা হচ্ছে যে এটা বেসিক্যালি আমরা পড়ছি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, যার একটা অংশ হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন। তো এই পলিটিক্যাল সায়েন্সের যে কিছু বেসিক্স আছে যেখান থেকে কিছু কিছু প্রশ্ন কোনো সময়তে দিলেও দিতে পারে, তো সেই জায়গাগুলো আমাদের একটুখানি দেখতে হবে। এবং এটা দেখতে পেলে আমরা দেখতে পাবো কি না যে অনেক জিনিস আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো আমাদের এখন থেকে কনসেপচুয়ালি যেগুলো যদি মানে বিল্ড হয় কনসেপ্ট, তাহলে আমরা পরবর্তীকালে যখন আমরা কনস্টিটিউশন পড়ব তখন আমাদের সেটা হেল্প করবে বুঝতে। পলিটির কোয়েশ্চেন দুরকম হয়, একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে থেকে মানে চালু হয়েছে উইথ এফেক্ট ফ্রম, সেটা একটা আনসার হয়। আর আরেকটা হচ্ছে কনসেপচুয়াল কিছু প্রশ্ন বা উত্তর আসে, মানে অনেক সময় প্রশ্ন আসে। তো সেগুলোর উত্তর করতে গেলে কিন্তু এরকম করে ডিরেক্টলি আমরা কখনোই কিন্তু উত্তর মানে পাবো না কোথাও। তো সেগুলো যদি আমরা বেসিক্স না বুঝি জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস বেসিক্যালি হচ্ছে কার জন্য, ঠিক আছে? এটার মেন ফাংশনটা কি? এটা কি মানে সুবিধা কার? এটা থাকলে পরে রাষ্ট্রের সুবিধা নাকি সাধারণ জনগণ নাগরিকদের সুবিধে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন পরীক্ষাতে চারটে অপশন দেওয়া হয় তখন অনেক সময় আমাদের কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড লাগে না এবং সেগুলোতে আমাদের গুলিয়ে যায় যে কোনটা উত্তর হবে। তো সেই কারণের জন্যই আমাদের একটুখানি বেসিক্স দেখে রাখা উচিত। তো আজকের ক্লাসটা স্পেসিফিক্যালি হচ্ছে এই, তার আগে আমরা একটুখানি দেখে নেবো যে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন, আমাদের প্রিলিমস মেন্স কীরকম কী আছে সেটা একটুখানি দেখে নিই প্রথমে। তো তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিলিমসের ক্ষেত্রে পলিটি এবং ইকোনমি মানে এই দুটো সাবজেক্ট মিলিয়ে আমাদের টোটাল 25 নাম্বার আসছে। তো এটা হচ্ছে 200-র মধ্যে 25। মেন্সে কিন্তু যেটা আমাদের পেপার 5 একটা এমসিকিউ ফুল পেপার, তার 200 নম্বরের মধ্যে 100 নম্বর হচ্ছে পলিটি। তো 100 হচ্ছে ইকোনমি, 100 হচ্ছে পলিটি। তো জেনারেলি পলিটি ইকোনমি আমাদের কম্বাইন্ড ওয়েতেই আসে। কিন্তু এই 125 নাম্বার এটা মনে হতে পারে যে খুবই কম আর কি, বাট মেন যে জায়গাটা সেটা হচ্ছে যে এই পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। এইখানে গিয়ে কিন্তু আমাদের পলিটিটা প্রচণ্ড রকমভাবে লাগে। এবারে জেনারেলি যেটা ট্রেন্ড দেখা যায় যে যখন আমরা যেহেতু একটা মানে অ্যাপ্লিকেশন বা এই কোর্স বা এই চাকরিটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব এবং সেখানে কনস্টিটিউশনকে সামনে রেখে আমাদের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে কনস্টিটিউশন ভালো করে জানা বা অন্তত ইন্ডিয়ান পলিটির বেসিক্স কিছু জায়গা খুব ভালোভাবে কনসেপচুয়ালি ক্লিয়ার থাকা, এটা কিন্তু এক্সপেক্টেড থাকে যারা ইন্টারভিউ নেয় তাদের। তাহলে যারা সেখানে বসে থাকছেন তাদের মানে তাদের ধারণাই হয়ে যায় যে এই ছেলেটা যখন এই দুটো ধাপ পেরিয়ে এসছে তখন ডেফিনেটলি পলিটি খুব ভালো জানে। হ্যাঁ, এবারে হতে পারে যে হয়তো কোনো কোয়েশ্চেনে জিজ্ঞেস করলাম সেটা আলাদা ম্যাটার, কিন্তু জেনারেলি আমাদের তৈরি হয়ে যেতে হয় পলিটির কোয়েশ্চেন আসবে বা জিজ্ঞেস করবে সেই হিসেবেই আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হয়। ওটার জন্য পলিটিক্স মানে কিছু কিছু বেসিক্স জায়গা আছে যেগুলো আমরা পরবর্তীকালে পিটি ক্লাসে দেখবো, বাট এখন আপাতত আমাদের যা মানে প্রথম থেকে অ্যাটলিস্ট পলিটির কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন। আর আরেকটা জিনিস বলে রাখি যে এখন আজকাল দেখা যাচ্ছে যে পেপার 4 অর্থাৎ যেটা বেসিক্যালি খিচুড়ি একটা পেপার, সায়েন্স থাকছে, সিএ থাকছে, সেখানেও কিন্তু পলিটির থেকে কিছু কিছু খুচখাচ কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, ওটাকেও মানে ওটা জিকে হিসেবে ট্রিট করছে। তো পলিটির যে জিনিসটা আমরা বলছিলাম যে টপিক ওয়াইজ একটু আগে দেখে নিই যে কী কী জিনিস আমরা পড়ব। তো প্রথমে হচ্ছে পলিটিক্স, স্টেট, এই টার্মগুলো কী করে এসছে। আচ্ছা, এরকম করে না, বেশ। নেক্সট হচ্ছে এই মানে আজকে যেটা আমরা পড়বো ইন্ট্রোডাকশন ক্লাসে, সেটার একটা ওভারভিউ টপিক্সের, পলিটিক্স, স্টেট, এলিমেন্টস অফ স্টেট, সভরেনিটি, নেশন, function of modern state, concept of welfare state, concept of soft state, rights, branches of government, constitution, Aristotle's classification of constitution, cycle of governments, types of constitution, books and authors। তাহলে এখানে অনেকগুলো জিনিস যেগুলো
হয়তো তোমাদের মধ্যে যারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কখনো পড়াশোনা করেছো, সেটা উচ্চ মাধ্যমিকেই হোক বা ইউজি লেভেলেই হোক, তো তারা হয়তো এগুলো নিয়ে একটুখানি মানে মোটামুটি জানো আর কি কনসেপ্টগুলো। বাট যারা ধরো একদম ফ্রেশার্স, যারা অ্যাজ সাচ কখনো এর আগে পলিটি পড়েনি বা পলিটিক্যাল সায়েন্স পড়েনি, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু একদম নতুন। কিন্তু নতুন হলেও এগুলো খুব ইন্টারেস্টিং। মানে আমাদের সচরাচর আমরা যেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি, আমরা তো বেসিক্যালি একটা আমাদের ইন্ডিয়ান পলিটির একটা পার্ট, কারণ আমরাই হচ্ছে যে এখানকার মানে বলতে গেলে মানে সভারেনিটি লাইজ উইথ আস, মানে আমরাই হচ্ছি উই দ্য পিপল, যাদের নামে কনস্টিটিউশন তৈরি হয়েছে, যারা কনস্টিটিউশন গৃহীত করেছে, পুরোটাই হচ্ছে আমরা মানে জনগণ। তো সেই জন্য আমাদেরকে বাদ দিয়ে কিন্তু কখনোই পলিটি হতে পারে না বা কনস্টিটিউশন হতে পারে না। তো সেই জন্যই আমাদের এই জিনিসগুলো ধারণা থাকা খুব দরকার। একজন অ্যাওয়্যার সিটিজেনই একমাত্র একটা অ্যাসেট হতে পারে। যে অ্যাওয়্যার নয় বা যার সেই নলেজ নেই, সে কিন্তু ইগনোরেন্স তার মধ্যে থাকবে এবং সে কখনোই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে না পুরো প্রসেসটার মধ্যে। তো আমাদের সবাইকার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু পার্টিসিপেটরি ডেমোক্রেসি আমাদের এখানে আছে, প্রত্যেকেরই উচিত কিন্তু এখানে একটা পার্টিসিপেশন রাখা। তো সেটা সব থেকে বেসিক আমরা কি করতে পারি না, নলেজ রাখা জিনিসগুলোর যে কি হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের এগুলো দেখবো। নতুন হলেও জিনিসগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, আমরা মজার ছলে পড়বো এবং আনন্দ করতে করতে পড়বো, কোনো রকম কোনো চাপ নেব না। এখান থেকে হয়তো পরীক্ষাতে তোমাদের কোনো প্রশ্নই থাকবে না, কিন্তু কনসেপ্ট গ্রো করতে কিন্তু এগুলো আমাদের টুকটাক লাগবে, এবং আসলেও পরীক্ষায় আসতে পারে, একদম আসবে না সেরকম বলা মুশকিল। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের পলিটিক্স। তাহলে আমরা আকছার রকে বসে চায়ের দোকানে আকছার এই মানে একটা জিনিস শুনতে পাই যে পলিটিক্সই দেশটাকে শেষ করে দিল। এটা খুব কমন একটা ফ্রেজ আর কি এখন। তো দেখো, এই যে পলিটিক্স টার্মটা, এটা বেসিক্যালি এলো কোথার থেকে? আমাদের যেগুলো সোশ্যাল সায়েন্স আছে, সেই সোশ্যাল সায়েন্সের মেজরিটি সাবজেক্টই কিন্তু অনেক পরে এসছে, মানে অ্যাজ এ ডিসিপ্লিন হিসেবে অনেক পরে এসেছে। সেগুলো মোটামুটি বলা যায় যে ইউরোপে সেগুলোর উৎপত্তি, এবং সেগুলোর মানে মোটামুটি মধ্যযুগে মানে রেনেসার পরে আস্তে আস্তে এই সাবজেক্টগুলো আসতে শুরু করেছে। কিন্তু কিছু সাবজেক্টের মানে একদম ফাউন্ডেশন যেটাকে বলে, সেটা কিন্তু হয়েছে একদম খ্রিস্টপূর্বাব্দে। এবং এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। পলিটিক্যাল সায়েন্সের যদি বলা হয় যে এই শব্দের উৎপত্তি বা মানে জন্ম কোথায়, না সেটা হচ্ছে কিন্তু ওই গ্রিস দেশে। গ্রিসে কি হতো না, গ্রিস মানে ওটা বেসিক্যালি ছিল একটা মানে প্রচুর তোমার দেখবে সিটি স্টেট ছিল, অর্থাৎ ছোট 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 অ্যাথেন্স, স্পার্টা, এই নামগুলো তোমরা প্রত্যেকেই শুনেছো টুকটাক করে। তো এই যে জায়গাগুলো, এগুলো বেসিক্যালি ছিল নগর রাষ্ট্র, অর্থাৎ সিটি স্টেট। ছোট একটা মানে সিটি, সেটাই হচ্ছে একটা স্টেট, তার মধ্যে লোকজন থাকছে এবং সেটাকে গভর্ন করছে। তো এইভাবেই আস্তে আস্তে তোমার মানে প্রথম এই পলিটিক্সের চর্চা শুরু হলো। তো পলিটিক্স টার্মটা কি বলছে না, গ্রিক ওয়ার্ড পলিস থেকে এসছে। তাহলে তোমরা জানো যে পলিস মানেই হচ্ছে সিটি স্টেট। আমরা অনেক রকম পলিস জানি, মেট্রোপলিস, মেগালোপলিস, এরকম পলিস কথাটা যেখানেই থাকবে তার মানেই হচ্ছে সেটা হচ্ছে সিটি রিলেটেড। তাহলে সিটি স্টেট। স্টাডি অফ পলিটিক্স এটা কখন থেকে শুরু হলো না, এই পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট, ঠিক আছে, মানে বলা যায় যে এটা নিয়ে কনসেপ্ট গ্রো করা, এটা নিয়ে চর্চা করা, সেটা শুরু হলো গ্রিস দেশে খ্রিস্টের জন্মের 500 বছর আগে। তাহলে 5th সেঞ্চুরি বিসিতে গ্রিসে শুরু হলো। তো দেখো, আমরা যদি এর সাথে হিস্ট্রির একটা কম্প্যারিজন করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই সময়টাতেই মোটামুটি বলা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ইন্ডিয়াতে, আমাদের দেশেও কিন্তু এটা নিয়ে টুকটাক মানে আলোচনা শুরু হয়েছে, বা নতুন করে আমাদের এখানে সেকেন্ড আরবানাইজেশন হরপ্পার পরে শুরু হয়েছে ইন্ডিয়াতে। সেকেন্ড আরবানাইজেশন কখন হচ্ছে না, যখন আমাদের ষোড়শ মহাজনপদ শুরু হচ্ছে। তাহলে ষোড়শ মহাজনপদে কি হলো, প্রথম আমরা দেখলাম যে প্রথমে এগুলো একটা করে ওই মানে একটা করে রাজ্য, ছোট ছোট রাজ্য, সেখান থেকে কি হলো না, তারা একে অপরকে আক্রমণ করতে 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 একসময়তে সাম্রাজ্য তৈরি হলো। তাহলে এই যে সাম্রাজ্য, ঠিক আছে, প্রথম আমরা সাম্রাজ্য কোথায় পাচ্ছি না, মৌর্য। আমরা কিন্তু কখনোই বলছি না যে শুঙ্গ, তোমার তার আগে যেগুলো ছিল তাদেরকে কিন্তু আমরা সাম্রাজ্য বলছি না। প্রথম তোমার চন্দ্রগুপ্ত মৌর্যই এম্পায়ার তৈরি করলো, ঠিক আছে। তার কারণ কি না, সে তখন আশেপাশে যতগুলো রাজ্য ছিল সেগুলোকে জয় করে করে তার মগধের আয়তন বাড়াতে শুরু করলো। তার আগে ছিল কি, তার আগে মহাজনপদ, মানে এগুলো হচ্ছে তোমার বড় বড় একটা করে জনপদ, ঠিক আছে। সেখান থেকে আস্তে আস্তে সাম্রাজ্য শুরু হলো। তো সাম্রাজ্য মানেই তাতে কি আসছে না, তাতে গভর্নিং বা শাসন করার ব্যাপারটা আসছে। এবং তখনই আমরা পাচ্ছি কি না, কৌটিল্যের ম্যাগনাম ওপাস অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র বেসিক্যালি কি না, এটা কিন্তু এই জিনিস নিয়েই মানে পলিটি নিয়েই কিন্তু এর পুরোটা। অর্থশাস্ত্র নামটা ডিসিভিং খুবই, মনে হতে পারে এটা ইকোনমিক্স নিয়ে, বাট এটা বেসিক্যালি হচ্ছে যে আমরা যদি বলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এই মানে পলিটি সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু অর্থশাস্ত্র তৈরি হয়েছে। তাহলে কন্টেম্পোরারি ইন্ডিয়াতেও কিন্তু একটা অর্থশাস্ত্রের মতন ঘটনা সেই সময়তে ঘটছে, যখন ওইখানে
এই শব্দের উৎপত্তি শুরু হচ্ছে। তাহলে সেই হিসেবে কিন্তু আমরা খুব একটা পিছিয়ে কিন্তু নেই। তারপরে হচ্ছে দেখো, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট, কিছু কিছু আমাদের ফিলোসফার্স আছে যাদের কথা আমরা একটু দেখে নিই, কারণ এদের সাথে মানে এরা বেসিক্যালি ছিলেন বহুমুখী প্রতিভা, সব ব্যাপারে কিছু না কিছু অবদান রেখে গেছেন। তো প্রথমে আমরা আসছি প্লেটো। তাহলে প্লেটোর প্রথমে বলা যায়, প্লেটোর হচ্ছে কি না, টাইম লাইনটা দেখে নাও, এটা হচ্ছে তোমার ওই চতুর্থ থেকে 4th সেঞ্চুরি থেকে 3rd সেঞ্চুরি বিসি, এরকম একটা টাইম লাইন, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে এথেন্সে উনি জন্মেছিলেন, ওখানকার ফিলোসফার ছিলেন, ফাউন্ডার অফ দ্য প্লেটোনিক স্কুল অফ থট। তাহলে এক একটা করে তো ফিলোসফিক্যাল থট থাকে, ফিলোসফিক্যাল স্কুল। তো তার মধ্যে আমাদের এখানে যেরকম ইন্ডিয়াতেও আমরা দেখতে পাবো যে ওই 6 স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, ষড়দর্শন, ঠিক সেরকম টাইপেরই কিন্তু ওখানেও বিভিন্ন রকমের স্কুল অফ থট ছিল। তার মধ্যে একটা হচ্ছে প্লেটোনিস্ট স্কুল অফ থট, ওটার নাম দেখেই বোঝা যাচ্ছে প্লেটো ওটা ফাউন্ডার ছিলেন। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে একাডেমি বলে একটা জিনিসের উনি প্রতিষ্ঠা করেছিলেন, দ্য ফার্স্ট ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তাহলে আমাদের যেরকম দেখি যে এইখানে এশিয়ার মধ্যে বলা হয় যে প্রথম মানে ওয়েস্টার্ন এডুকেশনে হায়ার লার্নিং ইনস্টিটিউট কোনটা না, আমাদের প্রেসিডেন্সি কলেজ কলকাতা, যেটা সেটা। তার আগে এশিয়াতে অ্যাটলিস্ট এরকম টাইপের হায়ার এডুকেশন ইনস্টিটিউট তৈরি হয়নি। ওখানে দেখো, ওখানে কিন্তু মানে সেটাও তৈরি করছে কেন না, ব্রিটিশরা এসে পড়ে, ঠিক আছে, এত পরে। সেই অর্থে আমাদের যেটা ট্র্যাডিশনাল স্কুল যেগুলো ছিল, সেটা কিন্তু হায়ার এডুকেশন এরকম সিস্টেমেটিক ওয়েতে কিন্তু কখনোই তৈরি হয়নি, না সেটা পাঠশালা বা টোলে, না সেটা মক্তব বা মাদ্রাসাতে, কোথাও কিন্তু সেই জিনিসটা তৈরি হয়নি। তাহলে প্রথম ওয়েস্টার্ন এডুকেশন আসার পরে আমাদের এখানে শুরু হলো কিনা প্রেসিডেন্সি স্কুল। আমরা প্যারালালি কিন্তু টুকটাক হিস্ট্রি চর্চা করতে করতে যাব। আচ্ছা, তো এখানে দেখো, এখানে বলছে ওনার টিচার কে ছিলেন সক্রেটিস। তোমরা জানো সক্রেটিসের নাম, মানে তোমার কি বলে, উনি একজন ফিলোসফার ছিলেন, এবং তার সাথে তার মানে সেই হেমলক বৃষ্টি, সেসব বহু কিছু গল্প আছে, সেগুলো তোমরা আশা করি জানো। তো সক্রেটিস ছিলেন হচ্ছে তোমার টিচার, আর স্টুডেন্ট হচ্ছে অ্যারিস্টটল। তাহলে একজন গুরু পেয়েছিলেন চরম লেভেলের, আর একজন শিষ্যও পেয়েছিলেন চরম লেভেলের। তাহলে হচ্ছে অ্যারিস্টটল হচ্ছে শিষ্য, আর এনার লেখা বইয়ের নাম হচ্ছে রিপাবলিক। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে রিপাবলিক বইটার নাম উনি দিচ্ছেন, যে সময়টাতে তৈরি হচ্ছে রিপাবলিক, এক সময় ব্রিটিশরা বলতো যে ইন্ডিয়ানরা কখনোই কিন্তু রিপাবলিক হতে পারবে না, তার কারণ এদের জন্য সবথেকে উত্তম উপায় হচ্ছে কোনো একটা বিদেশি শক্তি এদেরকে রাজত্ব করবে, এদের উপরে এদেরকে গভর্ন করবে, মানে নিজেরা স্বশাসন নেওয়ার মতন ক্ষমতা এদের নেই। এটা একটা বহুকাল ধরে ব্রিটিশদের ধারণা মানে ছিল। এবং যখন দেশ স্বাধীন হলো, তখনও কিন্তু একটা এরকম কনসেপ্ট ছিল যে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি হয়তো আবার কোনো বিদেশি শক্তির আন্ডারে চলে আসবে, তার কারণ এখানে এত বেশি বৈচিত্র্য, এত বেশি ডাইভার্সিটি, এত বেশি মতানৈক্য, যে এখানে কিন্তু এরা কখনোই এই ডেমোক্রেসিকে, যেটা একটা মানে জায়মান স্টেজে আছে, নেসেন্ট স্টেজে আছে, সেটাকে কিন্তু কন্টিনিউ করতে কখনোই পারবে না। কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আজকে স্বাধীনতার 75 বছর হয়ে গেল, এবং তারপরেও কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের ডেমোক্রেসিকে কন্টিনিউ করছি। এবং এই যে দেখো, এখানে যেটা বলছিলাম যে রিপাবলিক কথাটা, একসময়তে যে ব্রিটিশরা যেটা বলতো যে রিপাবলিক এখানে কোনো কালে ছিল না, রিপাবলিক কনসেপ্টের সাথে ডেমোক্রেসি বা রিপাবলিক কনসেপ্টের সাথে ইন্ডিয়ানরা কখনো পরিচিতি নেই কোনো কালে। সেটাও কিন্তু পরবর্তীকালে আমাদের এখানকার ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান যারা আছেন, তারা কিন্তু ভুল প্রমাণ করলেন। তারা বললেন কি না, ষোড়শ মহাজনপদেও কিন্তু আমরা কিছু কিছু মহাজনপদ পাই, যেরকম একটা হচ্ছে তোমার ধরো বুদ্ধদেব যেটাতে জন্মেছিলেন, এই টাইপের যে মহাজনপদগুলো, সেখানে কিন্তু বেসিক্যালি একটা ডেমোক্রেসি এক টাইপের ছিল, এবং সেখানে ওই মানে রাজার ছেলে রাজা হবে এই ব্যাপারটা ছিল না। সেখানে একজনকে ইলেক্ট করা হতো, তাকে রাজার আসনে বসানো হতো, বংশ পরম্পরায় নয়, ঠিক আছে। তাহলে এই যে একটা ইলেকশনের ব্যাপার আসছে, তখনই কিন্তু সেটা মানে হয়ে যাচ্ছে কি না রিপাবলিক বা ডেমোক্রেসি। মানে রিপাবলিক হচ্ছে উপর থেকে, আর ডেমোক্রেসি হচ্ছে নিচের থেকে। এই কনসেপ্ট আমরা পরে আসবো, বুঝবো ভালো করে। কিন্তু আলটিমেটলি কিন্তু রিপাবলিক সেই সময়তেও ছিল, এবং এটা নিয়ে প্রচুর থিসিস, প্রচুর পেপার লেখা হয়েছে। তুমি দেখবে গুগলে সার্চ করে দেখবে যে মানে রিপাবলিক্স ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন এস্টাবলিশ ফ্যাক্ট হচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু রিপাবলিক বরাবরই ছিল, একদম নতুন কনসেপ্ট নয়। তাহলে যে সময়তে উনি লিখছেন, সেই সময়তে অলরেডি কিন্তু তার মানে কি বলবো, মানে ব্যবহারিক প্রয়োগ, প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশন কিন্তু ইন্ডিয়াতে ঘটছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যারিস্টটল, তার শিষ্য যেটা বললাম অ্যারিস্টটল, ওই একই টাইম পিরিয়ড মোটামুটি
এনাকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। তাহলে যখনই আমাদের একটা ডিসিপ্লিন তৈরি হচ্ছে, একটা মানে সেটা একটা আলাদা একটা ব্রাঞ্চ হিসেবে এস্টাবলিশ হচ্ছে, পড়াশোনা করা হচ্ছে সেটা নিয়ে, তখন আমরা সেটাকে বলছি কি না সেই সম্পর্কে তাকে বলা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ এতদিন ছিল জাস্ট একটা নর্মাল আলোচনা হতো, এবারে সেটাকে পড়াশোনার স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স যেটা, সেটা বলা হচ্ছে কাকে না, অ্যারিস্টটলকে। এবং ওনার স্টুডেন্ট ছিলেন কে না, আলেকজান্ডার দি গ্রেট। তাহলে দেখো তার মানে বোঝা যাচ্ছে যে ওনার সমসাময়িককালেই তাহলে ইন্ডিয়াতে সেই সময় আমাদের ধননন্দ বা চন্দ্রগুপ্ত মৌর্য তার সমসাময়িক। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, তার ওনার কিছু বিখ্যাত উক্তি আছে, ঠিক আছে, সেই উক্তিগুলো অনেক সময় কোটেশন হিসেবে পরীক্ষাতে আসে, যেরকম এইটা একবার পরীক্ষাতে এসেছিল মেন্সে, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল অ্যান্ড বাই নেচার হি ইজ এ পলিটিক্যাল বিইং। তাহলে আমরা যখন বলি কথাটা যে আমার পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে, আমার পলিটিক্স বলিস না আমাকে কিছু, আমি এসব ভালোবাসি না, ঠিক আছে, আমি অ্যাপলিটিক্যাল, বেসিক্যালি কিন্তু কখনোই একজন মানে হিউম্যান বিইংয়ের অ্যাপলিটিক্যাল থাকা পসিবল নয়, ঠিক আছে, কারণ সে হচ্ছে সোশ্যাল অ্যানিমেল এবং বাই নেচার অ্যারিস্টটল বলে দিচ্ছেন যে সে হচ্ছে পলিটিক্যাল বিইং, ঠিক আছে, তাহলে তার নেচারটাই হচ্ছে পলিটিক্যাল। তাই আমরা সে মানে ইচ্ছে অনিচ্ছে সত্ত্বেও কিন্তু আমরা পলিটিক্সের মধ্যেই আছি পুরোপুরি, কোনোভাবেই আমাদের সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। আচ্ছা, নেক্সট একটা কোটেশন, সেটা আমাদের জন্য হয়তো যারা মানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কোটেশন আমি অন্তত মনে করি যে হ্যাপিনেস ইজ দ্য মিনিং অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ অ্যান্ড দ্য হোল এম অ্যান্ড এন্ড অফ হিউম্যান এক্সিস্টেন্স। তাহলে যদি বলা হয় যে আমাদের যে জীবন, ঠিক আছে, হিউম্যান এক্সিস্টেন্স বা মানব জীবনের মেন উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য কি, এর অর্থ কি, ঠিক আছে, তাহলে দেখো একটা দারুণ কথা উনি বলে গেছেন, সেটা হচ্ছে হ্যাপিনেস, ঠিক আছে। উনি বলতে পারতেন পাওয়ার, উনি বলতে পারতেন প্রেস্টিজ, ঠিক আছে, উনি অনেক কিছু বলতে পারতেন, কিন্তু উনি বলেছেন হ্যাপিনেস। তার কারণ হচ্ছে যে কে কোন জিনিসে হ্যাপি হবে সেটা কিন্তু পুরোপুরি সেই ব্যক্তির উপর ডিপেন্ড করছে। আমি আজকে এই জিনিসে হ্যাপি মানে তুমিও আজকে সেই জিনিসে হ্যাপি হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে, প্রত্যেকের প্রেফারেন্স আলাদা। এবং সেই জন্য আমরা যখন দৌড়াই কোনো কিছুর পিছনে, তখন চোখ নাক বন্ধ করে কি করি না, দৌড়াতে শুরু করি। এটা বুঝতে পারি না যে একটা জিনিস, আমাদের একটা ইকোনমিক্সের কনসেপ্ট আছে যে একটা জিনিস পেতে গেলে আমাদের কি কি হারাতে হবে তার বদলে, ঠিক আছে, সেই জিনিসটা আমাদের কখনো আমরা কম্পেয়ার করি না যে আজকে আমি এই কাজটা করব, তাহলে আমি তার বদলে কি কি হারাবো, ঠিক আছে। যে ধরো সেলিব্রিটি, যে ধরো যার ধরো প্রচুর সে একজন মানে কি বলবো মানে বিশাল বড় সেলিব্রিটি, তার হয়তো কখনো ইচ্ছে করে যে আমি আজকে গিয়ে পরে একটা ফুচকা দোকানে গিয়ে ফুচকা খাবো ফ্যামিলি নিয়ে, সে কিন্তু তার কিন্তু করার কোনো উপায় নেই, তাকে সেই জায়গা থেকে তাকে কিন্তু বঞ্চিত হতে হচ্ছে, ঠিক আছে। আর যাকে ধরো কেউ চেনে না, যে ধরো দিন গেলে হয়তো তোমার তার একটা দিন আনি দিন খাই অবস্থা, সেও কিন্তু সুন্দর ফ্যামিলি নিয়ে গিয়ে পরে ফুচকা খাচ্ছে, তাহলে কি না আলটিমেটলি হচ্ছে যে সেই পার্টিকুলার ফুচকা খাওয়ার মোমেন্টে হ্যাপি কে না, হ্যাপি হচ্ছে সেই লোকটা যার কাছে কিছুই নেই as such। তাই আলটিমেটলি হচ্ছে আমাদের লাইফের গোল হচ্ছে কিনা হ্যাপিনেস, ঠিক আছে। অন্য অনেক কিছু ফ্যাক্টর যেটা আমাদের হ্যাপিনেসের দিকে লিড করে, বাট কে কোনটাতে হ্যাপি হবে সেই জিনিসটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আচ্ছা, নেক্সট যার নাম আমরা দেখবো, আমরা 2000 বছর আমরা পেরিয়ে চলে আসছি তারপরে প্রায়। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জ্যা বোদে, তার এই নামগুলো একটুখানি ফ্রেঞ্চ নাম, তো একটুখানি এরকম এরকম হয় আর কি, উচ্চারণ একটু অন্যরকম হয় খটোমটো। তো ওনার টাইম পিরিয়ড দেখতে পাচ্ছ, যে সময়তে আমাদের মোটামুটি বলা যায় যে বাবর যখন পানিপথের প্রথম যুদ্ধ লড়ছেন, সেই সময় তার 4 বছর পরে, অর্থাৎ যখন আমাদের সম্ভবত আসছে, আমাদের হুমায়ুন আসছে, তখন আর কি উনি জন্মাচ্ছেন, এরকম একটা ব্যাপার। তাহলে উনি প্রথম এই পলিটিক্যাল সায়েন্স টার্মটা কয়েন করলেন। তাহলে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হচ্ছে কাকে না, 2000 বছর আগে যিনি জন্মেছিলেন সে অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। ওনাকে ফাদার অফ জুলজি, ফাদার অফ বায়োলজি, এসব অনেক কিছু বলে, না বহুমুখী প্রতিভা যাকে বলে, ওই গ্যালিলিও টাইপের আর কি। আর এখানে হচ্ছে যে এনাকে বলা হচ্ছে, ইনি টার্মটা কয়েন করেছিলেন পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে থিওরি অফ সভরেনিটি। তাহলে সভরেনিটির যে থিওরি, সার্বভৌমত্বের যে মানে সূত্র, সেটা কিন্তু একদম পুরোপুরি খুব দারুণভাবে তিনি বলে গেছেন, কে নাই যে বোধ, এর জন্যই তিনি বিখ্যাত হয়ে আছেন। এই একটা থিওরি অফ সভরেনিটি, কত রকমের সভরেনিটি হয়, তার কি ব্যাখ্যা, সব তিনি বলে গেছেন। এবং তার লেখা যে বইটা, সেটা হচ্ছে দ্য 6 বুকস অফ রিপাবলিক। তাহলে এই বইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু বইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো একটা আমরা পেলাম রিপাবলিক, একটা পেলাম এখানে দ্য 6 বুকস অফ রিপাবলিক, তাহলে দুটো যেন গুলিয়ে না যায় কোনটা কার। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যার নাম পাচ্ছি, তিনি হচ্ছেন নিকোলো ম্যাকিয়াভেলি। তাহলে নিকোলো ম্যাকিয়াভেলি হচ্ছে, ওনার টাইম পিরিয়ড হচ্ছে তার একটু আগে, বোধের একটু আগে, এবং তিনি হচ্ছেন ইটালির রেনেসার সময় তার জন্ম, সেই সময় তিনি অ্যাক্টিভ ছিলেন।
এবং তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। ঠিক আছে, এটা বলা যায় যে মানে মডার্ন পলিটির একটা খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। ঠিক আছে, প্রথম মানে তিনি হচ্ছে মডার্ন ওয়েতে স্টেট ব্যাপারটাকে এস্টাবলিশ করলেন। ঠিক আছে, তো তার এই বইটা বিখ্যাত বই এবং খুব ফার্মভাবে পলিটিক্যাল সায়েন্সকে এস্টাবলিশ করলেন তিনি, যেন তাকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। আর এই বইটার নাম কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। ওকে, তাহলে যেটা বলছিলাম যে তিনি এই যে স্টেট টার্মটাকে তিনি প্রথম ইউজ করলেন এবং তার ব্যাখ্যাটা তিনি খুব ভালোভাবে দিলেন যে স্টেট কি। তাহলে দেখো এখানে একটা জিনিস খুব ভালো করে বলে দিচ্ছি, স্টেট যখনই আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়বো তখন কিন্তু সেটাকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্টেট বা উড়িষ্যা স্টেট এর সাথে কিন্তু গুলিয়ে ফেলো না। এর রিজনটা হচ্ছে যে এখানে এটা নামকরণ করা হয়েছে স্টেট, কিন্তু স্টেট বলতে আমরা কিন্তু রাজ্য বুঝি না, স্টেট বলতে আমরা বলি রাষ্ট্র। তাহলে বাংলাটা বরং অনেকটা ক্লিয়ার, কারণ এখানে আমরা পরিষ্কার বলছি যে রাষ্ট্র কোনটা আর রাজ্য কোনটা। এখানে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু রাষ্ট্র। ঠিক আছে, রাষ্ট্র কি, রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা কি। আর আমাদের যেটা করা হয়েছে যখন কনস্টিটিউশন এলো, মানে তার আগে অবধি কি হয়েছে না, আমাদের অনেকগুলো কনস্টিটিউয়েন্ট ইউনিট ছিল। ব্রিটিশরা যখন আমাদের দেশ আস্তে আস্তে দখল করলো তখন দেখতে হবে যে একসময় প্রেসিডেন্সি শুরু হলো এবং তারপরে সেগুলোর নাম চেঞ্জ করে করা হলো কিনা প্রভিন্স। তাহলে এক সময়তে তুমি দেখতে পাবে যে যখন দেশ স্বাধীন হচ্ছে তখন প্রায় 11টা কি 13খানা প্রভিন্স এরকম ছিল। ঠিক আছে, সেই প্রভিন্সগুলো সবগুলোকে নিয়ে পরে তৈরি হলো কি না ইন্ডিয়া পার্টিশনের পরে, এবং তখন ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়েছিল দেশভাগের পরে, এবং তখন সেটা ছিল প্রভিন্স। কিন্তু তারপরে যখন 26শে জানুয়ারি 1950 কনস্টিটিউশন যখন এলো তখন তারা ভাবলেন যে এইগুলোর কি নাম দেওয়া যায়, এগুলোকে কি প্রভিন্সই রাখা হবে নাম, নাকি অন্য কিছু রাখা হবে, কিংডম রাখবো নাকি অন্য কিছু কি বলবো রিজিয়ন রাখবো, মানে এই চিন্তাভাবনা চলছিল যে কি নাম রাখা যায়। নিয়ে আলটিমেটলি ডিসাইডেড হলো যে না, এগুলোকে মানে স্টেট নাম দেওয়া হোক। ঠিক আছে, তাহলে এগুলোকে স্টেট বলা হবে এবং সেটা পুরোপুরি হচ্ছে একটা সুবিধের জন্য। ঠিক আছে, যে এটা হচ্ছে একটা স্টেট, এটা হচ্ছে একটা স্টেট, এটা হচ্ছে একটা স্টেট। এবং মানে হিন্দিতে বা বাংলাতে সেগুলোর নাম হলো কি না রাজ্য। দেখবে এটা আমরা রাজ্য বলি, জেনারেলি হিন্দিতেও রাজ্য বলা হয়। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু এই স্টেটের সাথে গুলিয়ে ফেলো না। এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা পুরোপুরি কিন্তু রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে দ্য মোস্ট ইউনিভার্সাল অ্যান্ড মোস্ট পাওয়ারফুল অফ অল সোশ্যাল ইনস্টিটিউশন, তাহলে অনেক সোশ্যাল ইনস্টিটিউশন রয়েছে। ঠিক আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মানে ইভেন তোমার ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, ঠিক আছে, এই সবগুলো একটা করে ইনস্টিটিউশন, এডুকেশন, মানে সবগুলো একটা করে ইনস্টিটিউশন। ঠিক আছে, সোশ্যাল ইনস্টিটিউশন। তার মধ্যে সব থেকে পাওয়ারফুল আর সব থেকে ইউনিভার্সাল হচ্ছে স্টেট। তাহলে যদি একটা সোসাইটি তৈরি হয় তার মধ্যে মানে স্টেটলেস সোসাইটি অ্যাজ সাচ হতে পারে না। ঠিক আছে, একটা স্টেট হচ্ছে সেই জন্য ইউনিভার্সাল, সব জায়গাতে স্টেট কিন্তু থাকবেই, রাষ্ট্র থাকবেই, কারণ রাষ্ট্র ছাড়া সমাজ হয় না। আচ্ছা, এবারে বলছে যে এটা হচ্ছে একটা ন্যাচারাল ইনস্টিটিউশন, অর্থাৎ নর্মালি তৈরি হয়, এটা আর্টিফিশিয়ালি তৈরি হয় না, একটা রাষ্ট্র তৈরি হয়। আর এটার টার্মটা এসছে কোথা থেকে না, স্টেট টার্মটা এসছে স্ট্যাটাস থেকে। আর যেটা বললাম ম্যাকিয়াভেলি প্রথম এই টার্মটা ইউজ করেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এলিমেন্টস অফ স্টেট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য। ঠিক আছে, দেখো আমরা এতকাল তো সবাই জেনে এসেছি যে রাষ্ট্র ছিল, আমরা মানে কেউ না জানা নই, যেগুলো এখন জানলাম যে জিনিসটা, যে রাষ্ট্র কোনটা, রাষ্ট্র হচ্ছে আমাদের দেশ। তো এই যে রাষ্ট্রর এক্সিস্টেন্স নিয়ে আমাদের কোনো ডাউট নেই, কিন্তু রাষ্ট্রর কি কি এলিমেন্টস আছে সেটা কিন্তু আমরা এতদিন খুব ভালো করে বুঝিনি। এখন বোঝার পর আমরা দেখবো যে হ্যাঁ, যেটা বলা হয়েছে একদম ঠিক, 4টে মেন এলিমেন্ট। কি কি, যেটা ছাড়া রাষ্ট্র সম্ভব না। কি কি না, একটা হচ্ছে ফিজিক্যাল বেস, একটা হচ্ছে পলিটিক্যাল বেস। তাহলে ফিজিক্যাল বেস কোনটা না, পপুলেশন আর টেরিটরি। যদি কোনো রাষ্ট্রে পপুলেশন না থাকে সেটা কখনো রাষ্ট্র হতে পারে, আর যদি কোনো রাষ্ট্রে টেরিটরি না থাকে তাহলে সেটা কখনো রাষ্ট্র হবে না। তাহলে খুব স্বাভাবিক যে এই দুটো ছাড়া, এই দুটো ফিজিক্যাল জিনিস ছাড়া স্টেট হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পপুলেশন থাকতে হবে, টেরিটরি থাকতে হবে। নেক্সট হচ্ছে যে তোমার পলিটিক্যাল বেসিস অফ দ্য স্টেট। তাহলে পলিটিক্যাল বেস কোনগুলো, মানে ইনস্টিটিউশন, একটা হচ্ছে তোমার গভর্নমেন্ট আর একটা হচ্ছে সভরেনিটি। তাহলে একটা যে রাষ্ট্র আছে তার একটা সরকার থাকতে হবে, কারণ রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে, আমি যদি গোটা দেশ খুঁজে বেড়াই, আমি যদি বলি আমি রাষ্ট্র খুঁজতে বেরিয়েছি, আমি কিন্তু খুঁজে পাবো না। কিন্তু গভর্নমেন্টকে আমরা চোখে দেখতে পাই। ঠিক আছে, যে কে আছে না, সেন্ট্রাল গভর্নমেন্টে আছে ওখানে একজন বসে দিল্লিতে, আর এখানে স্টেট গভর্নমেন্টে একজন বসে আছে এখানে।
নেক্সট হচ্ছে সভরেনিটি। সভরেনিটি থাকতে হবে, তাছাড়া স্টেট হতে পারে না। সভরেনিটি মানে কি না, উইদাউট এনি আউটসাইড কন্ট্রোল, মানে আউটসাইড মানে কোনো রকম কন্ট্রোল ছাড়া, কারুর আন্ডারে কাজ করবে না, ঠিক আছে। সেই হচ্ছে মানে রাষ্ট্র হবে একদম পুরোপুরি সভরেন, অর্থাৎ তার উপরে কারুর কোনো রকম কোনো প্রভাব থাকবে না, ঠিক আছে, উইদাউট এনি প্রভাব। এটা হচ্ছে সভরেনিটি। আচ্ছা, তাহলে এই যে সভরেনিটি, এই কথাটা এসছে কোথার থেকে না, ফ্রম ল্যাটিন ওয়ার্ড সুপেরেনাস, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন আসার চান্স নেই, জাস্ট বলে রাখা। আর যে বদিন যেটা বলছিলাম যে ফাদার অফ মডার্ন থিওরি অফ সভরেনিটি উনি দিয়েছিলেন প্রথম, গভর্নমেন্ট ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল। তাহলে যদি বলা হয়, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এক্সটার্নাল না ইন্টারনাল, তাহলে প্রথম হবে এক্সটার্নাল। প্রথম কন্ডিশন হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল থেকে তাকে মুক্ত হতে হবে। সেলফ ডিটারমিনেশন, সেলফ গভর্নমেন্ট, সেলফ রুল। তাহলে তিনটে মেন জিনিস, সেলফ ডিটারমিনেশন, সেলফ গভর্নমেন্ট আর সেলফ রুল। নিজেকে নিজে শাসন করবে, নিজের গভর্নমেন্ট থাকবে আর নিজে ঠিক করবে সব কিছু আর কি, সেলফ ডিটারমিনেশন। গভর্নমেন্ট অফ এ পলিটিক্যাল ইউনিট বাই ইটস ওন পিপল। তাহলে একটা টেরিটরি থাকবে যার যার পপুলেশন বা জনগণ নিজেরাই নিজেদেরকে শাসন করবে, সেটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে সভরেনিটি। তাহলে দুরকম সভরেনিটি হয়, এটা আমরা এখানে আছে না পরে আছে দেখে নিচ্ছি, এখানেই আছে। তাহলে টাইপস হচ্ছে দুটো, ইন্টারনাল সভরেনিটি আর এক্সটার্নাল সভরেনিটি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ যতদিন ভারত ব্রিটিশদের আন্ডারে ছিল ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই এক্সটার্নাল সভরেনিটিই তৈরি হয়নি, ঠিক আছে। তাহলে এক্সটার্নাল সভরেনিটি তৈরি হয়নি কারণ তার কারণ হচ্ছে যে আমরা ওই ব্রিটিশদের আন্ডারে ওই অত কিলোমিটার দূরে বসে রানী আমাদের শাসন করতো, এটা হচ্ছে এক্সটার্নাল সভরেনিটি আমাদের ছিল না। তাহলে দ্য স্টেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম ফরেন অর আউটসাইড কন্ট্রোল, এটা হচ্ছে একটা এক্সটার্নাল সভরেনিটি। এবারে এখানে একটা জিনিস আছে যে ধরো অনেক সময় কি হয় যে আমরা মানে যখন কলোনিয়ালিজম শেষ হলো, যে সমস্ত উপনিবেশের সব মোটামুটি সব গোটা পৃথিবী জুড়েই সবাই আর কি ইউরোপের দেশগুলো ফিরে গেল, জেনারেলি ইউরোপের দেশ বাদ দিয়ে আর উপনিবেশ কেউ তৈরি করেনি, ঠিক আছে, এরাই একমাত্র গোটা দুনিয়া জুড়ে উপনিবেশ করে বেরিয়েছিল। তো একসময় তারা যখন সবাই ফিরে গেল তখন বলা হলো যে এখন শুরু হচ্ছে নতুন ধরনের মানে নিও কলোনিয়ালিজম আর কি, যে এখন আর গিয়ে পরে শাসন করতে হবে না, তুমি দেশগুলোকে এমনভাবে বেঁধে রাখো যে মানে তোমার ইনফ্লুয়েন্স ছাড়া কাজ করতে পারবে না। যেরকম এখন অনেক দেশ আছে বলা হয় যাদের ফরেন পলিসি একটা অন্য দেশ নির্ধারণ করছে, ঠিক আছে, তাকে হয়তো ঋণের ফাঁদে ঋণ দিয়ে এমন জায়গায় পৌঁছে দিল যে সে হয়তো ঋণ শোধ করতে পারছে না, তখন হাঁটু গেড়ে বসছে এবং তখন বলছে যে তোমাকে যা বলবো তাই করতে হবে। তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ কিন্তু সভরেনিটি লুজ করে দেওয়া, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু এখন অনেকে বলে যে ওটা পৃথিবী জুড়ে হয়তো সেই ডাইরেক্ট মানে এক্সটার্নাল কন্ট্রোলটা নেই, বাট একটা ইনডাইরেক্ট কন্ট্রোল বাই ভার্চু অফ এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, তারা প্রচুর লোন দিচ্ছে, সেই লোন তারা শোধ করতে পারছে না। এইভাবে কিন্তু একসময় বলা হয় যে ইন্ডিয়া তো 1991-এ যখন একটা চরম ক্রাইসিস দেখা দিয়েছিল, যে আমাদের প্রচুর টাকা IMF থেকে লোন নিতে হয়েছিল, তখন প্রচুর কন্ডিশনে সই করতে হয়েছে যে এই কন্ডিশন করা হবে, আমরা নতুন নিউ ইকোনমিক পলিসি নিয়ে আসবো, আমরা গ্লোবালাইজেশন মানে LPG মডেলে যাব, গ্লোবালাইজড হব, আমাদের কোনো ট্যারিফ করা থাকবে না, আমরা আমাদের বাউন্ডারি ওপেন করে দেবো, যত খুশি এখান থেকে এক্সপোর্ট হোক, যত খুশি ইম্পোর্ট হোক, কোনো রেস্ট্রিকশন কিচ্ছু নেই। তাহলে এই জিনিসগুলো বেসিক্যালি কি না, এই জিনিসগুলো হচ্ছে ধরো যারা অলরেডি এস্টাবলিশ, যারা ধরো অলরেডি একটা ডেভেলপ কান্ট্রি, যাদের ইন্ডাস্ট্রিয়াল বেস অনেক বেশি, তাদের কাছে কি তারা সস্তায় প্রোডাক্ট তৈরি করছে এবং তারা বিক্রি করার জায়গা পাচ্ছে না। তাহলে ইন্ডিয়ান মার্কেট খুলে যেতেই তারা হু করে প্রোডাক্ট আসতে শুরু করলো, এখানকার লোকেরা সস্তার প্রোডাক্ট কিনে কি হলো না, তারা লাফাতে শুরু করলো যে পেয়ে গেছি। কিন্তু আলটিমেটলি কারা লাভবান হলো না, সেই কোম্পানিগুলো যারা আজকে $multi-billion মাল্টিন্যাশনাল কোম্পানিতে তো পরিণত হলো সেই মার্কেটটা পেয়ে। তাহলে এক ধরনের কিন্তু একটা মানে আমাদের ক্রাইসিসের সময়তে আমাদেরকে লোন দিয়ে, যেরকম এই শ্রীলঙ্কার ঘটনা বলো বা অন্যান্য অনেক দেশে এরকম আছে যারা ক্রেডিট মানে লোনের ট্র্যাপে পড়েছে আর কি, তো সেক্ষেত্রে কিন্তু তারা তখন লোন দিয়ে পরে কন্ডিশনস দেয়, ঠিক আছে। এবারে সেই নিয়েও প্রচুর মানে ইয়ে হয়েছে তোমার কি বলবো ডিবেট হয়েছে যে এটা আদৌ ইন্ডিয়ার ক্ষেত্রে সুবিধা না অসুবিধা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 25 বছর আফটার লিবারালাইজেশন বা LPG মডেল নেওয়ার পরে বা নিউ ইকোনমিক পলিসি আসার পরে আমরা বলতে পারি যে না ঠিকই আছে, মানে এটা অনেকটাই আমাদের কিন্তু অনেক দিকে ভালো করেছে আর কি, ঠিক আছে। তো এটা হলো আমাদের এক্সটার্নাল সভরেনিটি নিয়ে কিছু বললাম। দেন হচ্ছে ইন্টারনাল সভরেনিটি। দ্য স্টেট ইজ সুপ্রিম ওভার অল ইটস সিটিজেন অ্যান্ড অ্যাসোসিয়েশন। তাহলে দেশের মধ্যে কোনো ব্যক্তি, কোনো ফ্যামিলি বা কোনো পার্টিকুলার ইনস্টিটিউশন মানে প্রভাবশালী বা প্রভাব বিস্তার করবে না
জনগণ যাকে ইলেক্ট করবে সেই পার্টিকুলার এক্সিকিউটিভ আর সেই পার্টিকুলার লেজিসলেটিভই সমস্ত ক্ষমতা দখল করবে, বা তারাই হচ্ছে দেশ চালাবে, ঠিক আছে। অন্য কারুর মানে ওইগুলো বাদ দিয়ে অন্য কারুর কোনো প্রভাব সেখানে থাকবে না। যে আগে যেটা একটা অ্যালিগেশন উঠতো যে একটা ফ্যামিলি দেশ চালাচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু বেসিক্যালি হচ্ছে এটা ইন্টারনাল সভরেনিটি সেখানে লুজ হয়ে যাচ্ছে, তাহলে সেই জিনিসটা যেন না থাকে। আচ্ছা, আমরা যদি কন্টেম্পোরারি ইস্যু নিয়ে না বলি, ঠিক আছে, এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হবে, যদি আমরা না বলি তাহলে কিন্তু পলিটিকে আমরা সেইভাবে বুঝতে পারবো না, ঠিক আছে। শুধুমাত্র যদি আমরা বইয়ের পাতা উল্টাই তাহলে জিনিসটা খুবই বোরিং। আর যদি আমরা এইভাবে পারিপার্শ্বিক যা ঘটছে সেগুলো নিয়ে যদি আমরা আস্তে আস্তে একটুখানি উদাহরণ দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করি, হয়তো এটা আমার মত, হয়তো এটা সত্যি নয় হতে পারে, বা এটা হয়তো তোমাদের কারোর পছন্দ নাও হতে পারে, বাট এটা হচ্ছে যে একটা ভার্সন, ঠিক আছে। অনেক রকম ভার্সন হয় প্রত্যেকটা ঘটনার, এটা হচ্ছে একটা করে ভার্সন। নেক্সট হচ্ছে নেশন। তাহলে নেশন কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড নেশিও থেকে, বার্থ বা রেস, মানে অর্থাৎ এখান থেকে দেখো নেশন কথাটার সাথেই একটা রেসের ব্যাপার জড়িয়ে থাকছে। তাহলে আমরা যখন আগে শুনতাম যে স্টেট আর নেশন দুটোই মূলত একই, মানে স্টেট হচ্ছে রাষ্ট্র আর নেশন হচ্ছে জাতি, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, জাতির জনক, এইসব কথাগুলো। তাহলে কি জাতির জনক মানে হচ্ছে রাষ্ট্রের জনক বা ফাদার অফ দ্য স্টেট, একই ব্যাপার? কিন্তু না, সেই কনসেপ্টটা একটুখানি আলাদা আছে। স্টেট আর নেশন কিন্তু সেম জিনিস নয়। আচ্ছা, people who share common ideas and naturally linked together by some affinities and united are now called a nation. তাহলে নেশন কনসেপ্টটা খুব মডার্ন কনসেপ্ট, এটা কিন্তু খুব একটা বেশি দিনে এর জন্ম নয়। তাহলে আগে মেনলি ছিল স্টেট স্টেট স্টেট, এখন হয়েছে নেশন। তাহলে কি না, বলছে যে যখন মানে জনগণ তাদের কমন আইডিয়াস থাকবে, তারা ন্যাচারালি লিঙ্ক থাকবে নিজেদের সাথে, সেটা হিস্টোরিক্যালি হোক, কালচারালি হোক, তাদের মধ্যে একটা মানে অ্যাফিনিটি থাকবে, অর্থাৎ সিমিলারিটি থাকবে, এবং তারা ইউনাইটেড, তখন একটা নেশনের জন্ম হয়। আমরা যদি দেখি যে এই ইউরোপেই ধরো, ঠিক আছে, ইউরোপে এক সময়তে তোমার দেখবে যে যেরকম যেরকম কিংডম ছিল সেই কিংডম অনুযায়ী প্রচুর ভাষার উদ্ভব হয়েছে। এইটুকু একটা জায়গার মধ্যে দেখবে প্রচুর রকমের ভাষা আছে ওখানে। ইন্ডিয়াতেও দেখবে তাই, যে এখানে এইটুকু জায়গার মধ্যে প্রচুর রকমের ভাষা এখানে আছে। বেসিক্যালি এগুলো কিভাবে তৈরি হয়েছে না, এগুলো হচ্ছে একটা করে পলিটিক্যাল ইউনিট ছিল, একটা রাজা সেখানে রাজত্ব করতো, সেই রাজার আন্ডারে যতটা এরিয়া সেখানে একটা ভাষা গ্রো করেছে, পাশের রাজার অঞ্চলে অন্য ভাষা গ্রো করেছে। এইভাবে একসময় ফ্র্যাগমেন্টেশন, মানে মোটামুটি বলা যায় যে এনশিয়েন্ট ইন্ডিয়ার পরে যে সময়তে আর কি তোমার কোনো সেন্ট্রাল অথরিটি আমাদের ইন্ডিয়াতে ছিল না, সেই সময় থেকে কিন্তু এই বিভিন্ন আঞ্চলিক ভাষা গ্রো করতে শুরু করে। যদি একটা সেন্ট্রাল অথরিটি থাকতো যে ওই একাই দিল্লি থেকে বা পাটনা থেকে রাজত্ব করছে, তাহলে কিন্তু হয়তো গোটা ইন্ডিয়াতে দুটো ভাষা তৈরি হতো, একটা নর্থ ইন্ডিয়া একটা আর সাউথ ইন্ডিয়া হয়তো একটা আলাদা। কিন্তু যেহেতু মানে মোটামুটি বলা যায় যে ওই ইয়ের পরে, মানে পাল যুগের পরে, এখানে ধরো সেন যুগ একটু ছোটো জায়গা জুড়ে চলছে, নিচে প্রচুর রাজ্য তৈরি হয়েছে, এই সময়টাতে প্রচুর ভাষা উদ্ভব হয়েছে। ওই জন্য দেখবে যে আমাদের বাংলা ভাষা, উড়িয়া ভাষা সবই কিন্তু, যদি চর্যাপদকে বলা হয় যে প্রথম নিদর্শন, তাহলে ওই সব হচ্ছে 1100-1200 মানে সালের পর থেকে আর কি এইসব ভাষাগুলো আসা শুরু হচ্ছে। তো এটা হলো মোটামুটি আমাদের যেটা বলছিলাম যে এই জিনিসটা। এবার ধরো আমাদের যে অলরেডি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অলরেডি অনেক ডিফারেন্ট একে অন্যের থেকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে আমাদের যদি আমরা ফিজিক্যাল ফিচার ধরি, তাহলে ইন্ডিয়াতে তুমি দেখবে সব রকম স্কিন কালার পাওয়া যাচ্ছে। এখানে কেউ বলছে এখানে 6খানা রেস রয়েছে, এখানে জাতি, ঠিক আছে, জেনেটিক্যালি সেটা প্রুভড, ঠিক আছে। এরকম করে এদের প্রচণ্ড ডাইভার্সিটি। মানে চীনে তুমি যাও, চীনে গিয়ে দেখবে যে তুমি একজনকে তুমি টাকা ধার দিলে আজকে, কালকে দেখবে আর খুঁজে পাচ্ছ না, সবই একরকম দেখতে, ঠিক আছে, সবাইকারই চোখ ছোট আর নাক চাপটা, ওই আর কি তাদের ফিজিক্যাল ফিচার, ঠিক আছে। তারা দেখতেও অনেকটা এক, ফলে কি না কেউ কাউকে কোনো তাচ্ছিল্য করতে পারবে না, কেউ কাউকে নিয়ে আর কি মারতে পারবে না। আমরা কিন্তু সুন্দর নর্থ ইস্টের লোকেদের চাইনিজ বলে দিতে পারি। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু বেসিক্যালি আমাদের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে তো ওটা তো আছেই, তার সাথেও আছে তোমার কালচারাল ডিফারেন্স। হিন্দু ধর্ম যেটা এখানে মেজরিটি রিলিজিয়ন, সেখানে তুমি দেখবে যে নর্থ ইন্ডিয়ার যে হিন্দু ধর্ম তার সাথে সাউথ ইন্ডিয়ার হিন্দু ধর্মে অনেক আকাশ পাতাল পার্থক্য। রিচুয়ালসে বলো, তাদের উৎসবে বলো, তোমার যেরকম বিজয়া দশমীর সময় তুমি নর্থ ইন্ডিয়াতে যেরকম দেখবে, দিওয়ালির সময় যেরকম সেলিব্রেশন দেখবে, সাউথ ইন্ডিয়ায় দেখবে সেরকম কিছু নেই। হোলি যেটা নর্থ ইন্ডিয়ার একটা বড় একটা ফেস্টিভ্যাল, সাউথ ইন্ডিয়াতে তার কোনো প্রভাব নেই। এরকম প্রচুর মানে ডাইভার্সিটি আছে। রিলিজিয়াস তো আছেই, এখানে অনেকগুলো ধর্ম, অনেক ভাষা। তো এই যে একটা বিশাল ডাইভার্সিটি, তার ফলে এটা কিন্তু আমাদের মানে নেশন হওয়ার পক্ষে এটা একটা অন্তরায়, ঠিক আছে।
যার জন্য আমরা বরাবরই কি করছি না, আমাদেরকে শেখানো হয় যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কিন্তু বেসিক্যালি এটা তৈরি করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। খুব রেয়ার কেসেই আমরা গোটা দেশ কিন্তু একসাথে আসি, বাকি সব সময়তেই আমরা সেক্টেরিয়ান আমাদের যেসব মানে মোটিভসগুলো সেগুলি আমাদের সামনে থাকে। আমি আজকে এই কাস্টের তো এই কাস্ট নিয়ে ভাববো, আমি আজকে এই ধর্মের তো এই ধর্ম নিয়েই ভাববো, অন্য ধর্মের কি হলো আমার যায় আসে না কিছু, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমরা চলি। আমরা অ্যাজ এ হোল যে ইন্ডিয়ান সেই ব্যাপারটাকে আমাদের জোর করে মনে করাতে হয়, এবং সেটা খুব রেয়ারলি, হয়তো কোথাও একটা দুর্ঘটনা ঘটে গেল, কোথাও ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, তখনই একমাত্র আমাদের এই আবেগটা আর কি উতলে ওঠে। তা বাদ দিয়ে কিন্তু বাকি সময় আমাদের এই জিনিসটা থাকে না। তো দেখো, স্টেটের ক্ষেত্রে কিন্তু এই ফিলিং অফ ওয়াননেসটা ইম্পর্টেন্ট নয়। তাহলে যদি আমি দেখি যে যদি আমি শুধুমাত্র এসব ফিচার দিয়ে দেখি, তাহলে ইন্ডিয়া কিন্তু একটা স্টেট, ইন্ডিয়া কিন্তু কখনোই নেশন নয়, ঠিক আছে। কারণ এখানে প্রচুর ডাইভার্সিটি এবং এই ওয়াননেস তৈরি করা সেটা খুব ডিফিকাল্ট একদমই। আর ইফ এ নেশন উইথ সেলফ গভর্নমেন্ট বিকামস এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মানে ধরো একটা নেশন যা সব কিছুই এক, যারা অলরেডি একটা নেশন, তারা একটা টেরিটরি পেলো, তারা একটা আলাদা পপুলেশন পেলো, তারা গভর্নমেন্ট পেলো, তারা কি পেলো না সভরেনিটি পেলো, তাহলে সেটা তৈরি হবে একটা স্টেট। তখন তাকে আমরা বলছি নেশন স্টেট। ওই জন্য দেখবে যে ইউনাইটেড নেশনসে যখন কোনো মেম্বার হয় তখন বলা হয় যে এতগুলো মেম্বার নেশন স্টেট আছে, অর্থাৎ সেখানে ওরা বলতে চাইছে যে সেগুলো নেশন স্টেট, মানে তাতে নেশনও আছে স্টেটও আছে। তো এই জন্য এখন দেখবে খুব কমন ফ্রেজ হয়ে গেছে নেশন স্টেট, কিন্তু আদৌ যে তাদের মধ্যে কতগুলো সত্যিকারের নেশন সবাইকারই কিন্তু ডাউট আছে। তুমি তুলনামূলক দেখো যে আমাদের এখানে যদি আমরা পার্টিশনের পরে ওয়েস্টার্ন ইন্ডিয়া, পাঞ্জাব এই জায়গাটা আর পাকিস্তানের কালচার দেখি অনেকটা সিমিলার, আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের কালচার অনেকটা সিমিলার, কিন্তু দুটো আলাদা স্টেট হয়ে গেছে। অথচ যদি আমরা শুধু নেশন বলি, বাঙালি কিন্তু ইটসেলফ ইজ এ নেশন, ঠিক আছে। এই পূর্ববাংলা পশ্চিমবাংলা সব নিয়ে কিন্তু এটা একটা নেশন ক্রিয়েট করছে, বাট দুটো আলাদা স্টেটে ডিভাইড হয়ে গেছে। তাহলে নেশন আর স্টেটের ডিফারেন্সটা মোটামুটি আমরা বুঝলাম, আর একটু ভালো করে আমরা দেখে নেব। তাহলে দেখো বলছে এক্সিস্টেড নট অনলি অ্যাট প্রেজেন্ট বাট অলসো ইন এনশিয়েন্ট পিরিয়ড। তাহলে এখন না, এটা বরাবরই ছিল, এটা একদম আদিম যুগ থেকে সেই স্টেট কনসেপ্ট আছে। ম্যাকিয়াভেলি প্রথম নামকরণ মানে বললো নামকরণটা, বাট এটা কিন্তু সেই গ্রিস থেকেই আছে, এটা সিটি স্টেট যেখানে আছে। আর মডার্ন ফেনোমেনা হচ্ছে নেশনটা, অনেক মডার্ন কনসেপ্ট। এটা হচ্ছে তোমার লিগেল পলিটিক্যাল, এটা হচ্ছে রেশিয়াল কালচারাল। তাহলে এখানে হচ্ছে লিগেল পলিটিক্যাল, রেশিয়াল ব্যাপার কিচ্ছু নেই, ঠিক আছে। একটা ডাইভার্সিফাইড স্টেটও হতে পারে, ইন্ডিয়া একটা ডাইভার্সিফাইড স্টেট। আর এখানে হচ্ছে রেশিয়াল কালচারাল, তাহলে সেখানে সেম রেস হতে হবে, কালচার সেম হতে হবে। পিপল অর্গানাইজ ফর ল উইদিন এ ডেফিনেট টেরিটরি, তাহলে একটা টেরিটরির মধ্যে একটা সেম আইনে বাঁধা হলেই সেটা হচ্ছে একটা স্টেট। পিপল সাইকোলজিক্যালি জয়েন টুগেদার উইথ কমন উইল টু লিভ টুগেদার, তাহলে তারা সাইকোলজিক্যালি টুগেদার আছে, ঠিক আছে, যেটা এখানে পাওয়া খুব মুশকিল। দেখা হচ্ছে এ স্টেট মাস্ট বি সভরেন, তাহলে স্টেট যদি সভরেন না হয় সেটা কিন্তু স্টেট হবে না। আমরা কোথায় পড়লাম না, এলিমেন্টস অফ স্টেটে পড়লাম। পিপল কন্টিনিউ অ্যাজ এ নেশন ইভেন ইফ দে ডু নট রিমেন সভরেন, তাহলে যদি সভরেনিটি নাও থাকে তাহলে কিন্তু তারা নেশন হিসেবে থাকে। যেরকম ধরো এখানে আমি যদি তামিল বলি, তামিল একটা নেশন, তাহলে কিন্তু তার সভরেনিটি নেই, টেরিটরি নেই, একটা স্টেট নয়, বাট সে কিন্তু একটা নেশন হিসেবেই ভারতে এবং শ্রীলঙ্কাতে বসবাস করছে অ্যাজ এ নেশন। ইনহ্যাবিটেড বাই হেটেরোজিনিয়াস গ্রুপস অফ পিপল, তাহলে এখানে প্রচুর ডাইভার্সিটি, সবাই হেটেরোজিনিয়াস, হোমোজিনিয়াস কিছু নেই। আর এখানে হচ্ছে হোমোজিনিয়াস গ্রুপ অফ পিপল এখানে থাকে। নেক্সট হচ্ছে স্টেট অ্যান্ড সোসাইটি। তাহলে স্টেট আর সোসাইটি, তাহলে দেখো স্টেট কেম ইনটু এক্সিস্টেন্স আফটার দ্য অরিজিনাল সোসাইটি। তাহলে প্রথমে সোসাইটি এসছে, প্রথমে সোসাইটি তৈরি হয়েছে, তারপরে স্টেট এসছে। তাহলে প্রথমে গুহাবাসী মানব, প্রথমে যাযাবর একটা সোসাইটি তৈরি হলো, যেটা হচ্ছে পুরোপুরি তোমার এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তারপরে তারা এক জায়গায় থিতু হলো, এগ্রিকালচার যখন থেকে শুরু হলো তখন থেকে আমাদের কি হচ্ছে না, এই স্টেট শুরু হচ্ছে। কারণ জানবে যে স্টেট তৈরি করতে গেলে মেন ব্যাপার হচ্ছে তোমাকে টাকা লাগবে, স্টেটের মেশিনারি চালাতে গেলে টাকা লাগবে। সে টাকা আসবে কোথার থেকে? পৃথিবীর আদিমতম যেটা রেভিনিউ সেটা হচ্ছে কি না, জমির থেকে। তাহলে কৃষক চাষ করবে এবং সেই জমি থেকে তারা ট্যাক্স দেবে, তবে গিয়ে স্টেট চলবে। আচ্ছা, সোসাইটি স্টেটের আগের থেকেই থাকছে, এটা তো দেখলাম। দ্য স্কোপ অফ দ্য স্টেট ইজ লিমিটেড, দ্য স্কোপ অফ সোসাইটি ইজ মাচ ওয়াইডার। তাহলে সোসাইটি হচ্ছে একটা বিশাল বড় একটা ওয়াইড কনসেপ্ট, স্টেট হচ্ছে একটা ন্যারো কনসেপ্ট তুলনামূলক। স্টেট হ্যাজ এ ফিক্সড টেরিটরি, সোসাইটি হ্যাজ নো ফিক্সড টেরিটরি। তাহলে সোসাইটির কোনো ফিক্সড টেরিটরি কিছু নেই। স্টেট ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন, সোসাইটি ইজ এ সোশ্যাল অর্গানাইজেশন। স্টেট হ্যাজ পাওয়ার্স টু এনফোর্স ল, সোসাইটি হ্যাজ নো পাওয়ার্স টু এনফোর্স লস। তাহলে যখন যাযাবর, এটা ধরুন একটা সোসাইটি, প্রিমিটিভ সোসাইটি, সেখানে কোনো রকম কোনো আইনের ব্যাপার নেই, কিন্তু স্টেট কি করছে না, আইন প্রয়োগ করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেট আর গভর্নমেন্ট। তাহলে কি বলছে
Now, the state consists of population, territory, government and sovereignty. The state consists of population, territory, government, sovereignty. তাহলে এলিমেন্টস আমরা দেখে নিচ্ছি স্টেটের কি কি আছে। গভর্নমেন্ট হচ্ছে তারই একটা পার্ট, তাহলে স্টেটের যে চারটে পার্ট তার মধ্যে একটা হচ্ছে গভর্নমেন্ট। স্টেট পজেসেস অরিজিনাল পাওয়ার্স, পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট আর ডিরাইভ ফ্রম দ্য স্টেট। তাহলে প্রথম পাওয়ার হচ্ছে কার না স্টেটের, স্টেট সে পাওয়ারটা ভেস্ট করছে কার উপরে না গভর্নমেন্টের উপরে এক্সারসাইজ করার জন্য। স্টেট ইজ পার্মানেন্ট অ্যান্ড কন্টিনিউস ফর এভার, তাহলে এটা এর কোনো বিলুপ্তি নেই, এই সারা জীবন চলছে। গভর্নমেন্ট কি না আসে আর যায়, ঠিক আছে। গভর্নমেন্ট ইজ টেম্পোরারি, ইট মে কাম অ্যান্ড গো। স্টেট ইজ অ্যাবস্ট্রাক্টেড অ্যান্ড ইনভিজিবল, তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ইনভিজিবল যেটা বললাম যে আমি রাষ্ট্র খুঁজে পাবো না, চোখে দেখতে পাবো না, মানে ইলেকট্রিকের মতন যাচ্ছে যে দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি হাতটা দেবো তখনই আমার হাতটা ঝাঁকিয়ে দেবে পুরো। এখানেও তাই, গভর্নমেন্ট ইজ কংক্রিট অ্যান্ড ভিজিবল, এখানে পরিষ্কার এটা ফিল করা যায়। আচ্ছা, এবার হচ্ছে ফাংশন অফ মডার্ন স্টেট। তাহলে একটা দেখো কনসেপ্ট খুব ইদানিংকালে উঠছে যে চর্চায় আছে, সেটা হচ্ছে যে অনেক জিনিসপত্র আর কি আমাদের সরকার বিক্রি করে দিচ্ছে, প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। তো সেগুলোর কতটা জাস্টিফিকেশন কি আছে, কারণ এর ফলে কি হচ্ছে না প্রচুর সরকারি সংস্থা আর কি প্রাইভেট কোম্পানির হাতে চলে যাচ্ছে। তাহলে দেখো মডার্ন স্টেটের যে কনসেপ্ট, সেখানে যদি আমরা দেখি ফাংশন অফ এ মডার্ন স্টেট, তাহলে এখনকার দিনে দাঁড়িয়ে একটা স্টেট, ধরো ইন্ডিয়া একটা স্টেট, তার মেন ফাংশনগুলো কী কী সেই মডার্ন স্টেটের। তাহলে প্রথম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স। তাহলে এটা বরাবরই ইভেন যখন আমাদের ব্রিটিশদের সাথে নেগোসিয়েশন চলছিল যে ভারত দেশ যে স্বাধীন হবে কিভাবে হবে, মানে কিভাবে জিনিসটার হবে, ট্রান্সফার অফ পাওয়ারটা কিভাবে হবে, এবং পাকিস্তান তৈরি হবে কি না, ইন্ডিয়া কীরকম থাকবে, কি মডেল হবে, ফেডারেল হবে না ইউনিটারি হবে, এই নিয়ে প্রচুর চর্চা চরিত্র চলছে। সেই সময় একটা স্কিম এসেছিল, ফেডারেশনের একটা স্কিম, ঠিক আছে। তো সেখানে বলা হয়েছিল, মানে যেটা জিন্না দাবি করেছিলেন যে একটা অল ইন্ডিয়া ফেডারেশন হবে এবং মুসলিম মেজরিটি রিজনগুলো নিয়ে আলাদা আলাদা স্টেট তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখানে এই যে একটা ফেডারেশনের কনসেপ্ট আনা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ইউনিয়ন গভর্নমেন্ট শুধুমাত্র কিছু পার্টিকুলার জিনিস নিজের হাতে রাখবে, যেরকম তার মধ্যে একটা ছিল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স, অর্থাৎ খুব বেশি জিনিস সে মাথা গলাবে না, যে কেন্দ্রীয় সরকারে থাকবে তার কাজ হবে শুধুমাত্র সিকিউরিটি ডিফেন্স, ফোর্স চালানো, ফোর্সকে দেখা, ঠিক আছে, এবং হয়তো মানিটারি যেসব টাকা ছাপানো, আরবিআই কন্ট্রোল করা, এইগুলোই, খুব একটা বেশি না। বাকি সব দায়িত্ব দিয়ে দেওয়া হবে স্টেটদের, স্টেটরা নিজেদের মতন স্বশাসিত স্টেট থাকবে, তারা নিজেদের মতন করে চালাবে, এই ছিল ওনার দাবি, ঠিক আছে। তো যাই হোক, তখন আর কি আমাদের এখান থেকে বলা হলো যে না, এটা করলে পরে আর কি ইউনিয়ন ভাগ হয়ে যাবে এক সময়, সব স্টেটই এক সময়তে এত স্বাধীন থাকতে থাকতে এক সময় বলবে আমি থাকবোই না আর এখানে, আমি চললাম। তো এটা আলটিমেটলি ইউনিয়নটা এক সময় ডিস্ট্রয়েড হয়ে যাবে, তো এই কনসেপ্ট মানা যাবে না। তো এই থেকে আলটিমেটলি কি হলো না, পুরো দুটো আলাদাই হয়ে গেল। ইকোনমিক ফাংশন, ইকোনমিক ফাংশনের মধ্যে কোথায় পড়ছে কি না, এখানে বলছে প্রোটেক্টিং কনজিউমার্স উইকার সেকশন, অর্থাৎ এখানে দেখো পরিষ্কার বলছে যে ইকোনমিক ফাংশনের মধ্যে কিন্তু এটা নয় যে সরকার নিজে পরে কোনো ফ্যাক্টরি চালাবে, কোনো রেল চালাবে, এরকম কিছু, ঠিক আছে। এখানে পরিষ্কার বলছে যে যেগুলো তোমার ইকোনমিক অ্যাক্টিভিটি সেগুলো করবে কারা না দেশের জনগণ, ঠিক আছে, সেখানে যারা প্রাইভেটলি আছে তারা করবে, কিন্তু যারা সেই সুবিধাটা নেবে তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে সরকারের। ধরো একটা আমাদের লোহা তোমার গভর্নমেন্টের কারখানাতেও তৈরি হচ্ছে, আবার টাটার কারখানাতেও তৈরি হচ্ছে। কেউ একজন ধরো সেই লোহা দিয়ে তোমার কিছু তৈরি করলো এবং সেটা দেখা গেল যে সেই লোহাটা বাজে লোহা, তখন সে যদি কমপ্লেন করে, গভর্নমেন্টের কাজ হবে তখন যে টাটাকে বলা যে না তুমি এটা ঠিক জিনিস দাওনি, তুমি আমাকে আওয়াজ দেবে। তাহলে এই যে কন্ট্রোলটা, এটার জন্য সরকার আছে, ঠিক আছে। তুমি যখন ট্রেনে যাবে, ট্রেন যদি ক্যান্সেল হয়ে যায়, তুমি তখন গভর্নমেন্ট সেই প্রাইভেট প্লেয়ার যে ট্রেন চালাচ্ছে তাকে বলবে যে তুমি ক্ষতিপূরণ দাও, ঠিক আছে। এই জায়গায় মানে সেফগার্ড করার জন্য সরকার থাকবে, কিন্তু সরকার ডাইরেক্টলি কিন্তু এগুলো চালাবে না। একটা হচ্ছে ইনভেস্টিং এরিয়াস ওয়ে দেয়ার ইজ নো প্রফিট, তাহলে যেখানে যেখানে কোনো প্রফিট নেই, ধরো তোমার একটা এমন জায়গাতে রিমোট এরিয়া যেখানে স্কুল করলে পরে কোনো প্রাইভেট পার্টি সেখানে স্কুল করবে না, তার কারণ সেখানে দেখা যাচ্ছে যে মানে সেই স্কুল চালানোর জন্য যে যতটা পরিমাণ মানে নন প্রফিটও যদি হয়, তাহলে যে পরিমাণ টাকা তাকে নিতে হবে স্টুডেন্টের কাছ থেকে, সেই টাকা দেওয়ার কারোর ক্ষমতা নেই। সুন্দরবনের হয়তো প্রত্যন্ত একটা জায়গাতে, সেখানে কিন্তু সরকারকে স্কুল তৈরি করতে হবে, কারণ সেখানে প্রাইভেট কেউ ইন্টারেস্টেড হবে না। তাহলে এই জায়গাগুলো, এইগুলোর জন্য যেখানে প্রফিট নেই, ধরো একটা পার্টিকুলার জায়গাতে হয়তো রেল লাইন তৈরি করতে হবে যেখানে হয়তো প্রাইভেট কেউ রেল চালাবে না, কারণ প্রফিট নেই, সেখানে কিন্তু কিছু লোকের জন্য হলেও তাকে কিন্তু সার্ভিস সরকারের দেওয়া উচিত, এবং সেখানের জন্য সরকার হয়তো ট্রেন চালালো। তাহলে এই জায়গাগুলোতে এইগুলোর জন্য ইকোনমিক অ্যাক্টিভিটি সরকার করবে বা মডার্ন স্টেট করবে। প্রভিশন অফ এসেন্সিয়াল সার্ভিস, তাহলে এখানে দেখো ফুড,
ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, প্রোভাইডিং এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফর দ্য পপুলেশন। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার কি না, এগুলো এসেনশিয়াল সার্ভিস। মানে একটা হিউম্যান রিসোর্সকে যদি প্রপারলি ইউটিলাইজেশন করতে হয়, তাকে কি করতে হবে না, তাকে তার মিনিমাম যে নিডগুলো আছে সেগুলো দিতে হবে। আমাদের ছিল না মিনিমাম নিডস প্রোগ্রাম, তো মিনিমাম নিডগুলো দেওয়ার জন্য কি করতে হবে না, তাকে এই জিনিসগুলো টেকেন কেয়ার করতে হবে। ধরো যখন এই কোভিডের সময় আমাদের কি হলো না, দেখা যাচ্ছে যে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার তারা এক রাজ্য থেকে এক রাজ্যে আসছে পায়ে হেঁটে হেঁটে, তো তখন তাদের মানে চাকরি নেই, তাদের ইনকাম নেই, সেই সময় তাদের দেখার দায়িত্ব কার না, সরকারের। তারা তখন তার এসেনশিয়াল সার্ভিস যেগুলো আছে, তাকে খাবার দেওয়া, তার যাতায়াতের ব্যবস্থা করা, যদিও কিছু হয়নি তো স্টিল এগুলো প্রোভাইড করা হচ্ছে তখন তার একমাত্র কাজ। তাহলে এসেনশিয়াল সার্ভিস যেগুলো সেগুলো প্রোভাইড করা সরকার, মানে সরকার তাহলে এগুলো নিজের হাতে রাখবে। কিন্তু আমরা কি দেখছি না, এখানে তোমার এডুকেশন, হেলথ কেয়ার সবই কিন্তু প্রাইভেট প্লেয়ারও কাজ করছে। কিন্তু ওই যে বললাম, যেখানে যেখানে এই জায়গাগুলো এমন জায়গা আছে যেখানে সবাই হয়তো করবে না। আজকে সুন্দরবনের প্রত্যন্ত জায়গায় গিয়ে কেউ মেডিকেল কলেজ বা কোনো ভালো হসপিটাল তৈরি করবে না প্রাইভেট কেউ, তখন সরকারকেই সেখানে দেখতে হবে। আর সোশ্যাল সিকিউরিটি ফর পপুলেশন, তাহলে সোশ্যাল সিকিউরিটি মানে কি না, ধরো এখানে পেনশন সিস্টেম, যেটা ধরো আচমকা আজকে একজনের ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, খুব ভালো আছে, ফ্যাক্টরিতে কাজ করছে, প্রাইভেট ফ্যাক্টরি, ইনকাম করছে, দুম করে কালকে হয়তো দেখা যাচ্ছে যে তার কিছু একটা হয়ে গেল, ঠিক আছে, তাহলে গোটা ফ্যামিলিটা তো পথে বসে গেল, আর তো তার কোনো ইনকাম নেই, কোনো সঞ্চয় নেই, কিচ্ছু নেই, তখন কি হবে? তো সেই জন্য কি হচ্ছে না, এই যে পেনশন সিস্টেম, সেটা তোমার বিধবা ভাতাই হোক বা তোমার এই যে তার একটা পেনশন, ঠিক আছে, পেনশন, ইপিএফ এর পেনশন দেওয়া, এই জিনিসগুলো, এগুলো সরকারের দেখা যে তাতে যেন ফ্যামিলিটা এফেক্টেড না হয়। কারণ মনে রাখবে যে এরকম আমাদের দেশে ম্যাক্সিমাম মেজরিটি হচ্ছে কিনা তারা আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কার, মেজরিটি 97%, এবং সেখানে কোনো সোশ্যাল সিকিউরিটি অ্যাজ সাচ নেই। তো সেই জন্য সেটা না দিলে পরে কিন্তু এরকম মানে প্রচুর, যদি ফ্যামিলির আর্নিং মেম্বারের কিছু একটা হয়, তোমরা বুঝতেই পারছো গোটা ফ্যামিলি কিন্তু ভেসে যাবে। তো ধরো কারোর প্ল্যান আছে যে মানে ছেলে হয়তো খুব পড়াশোনায় ভালো, সে আর কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিছু একটা হয়ে গেল, ব্যাস তার পড়াশোনাই বন্ধ হয়ে গেলো, ছেলে তারপরে দেখা যাচ্ছে যে কোনো দোকানে গিয়ে কাজ করছে। তাহলে এটা খুব নর্মাল এবং মানে কি বলবো, খুবই কমন একটা ঘটনা। তুমি টুকটাক এদিক ওদিক তাকালেই দেখতে হবে যে এরকম ঘটনা কিন্তু ঘটছে। তো সেই জন্য সোশ্যাল সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। তাহলে আমরা যখন দেখছি যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট, তুমি দেখবে যে এই কনসেপ্টটা খুব আজকাল মানে আজকাল না, মানে মোটামুটি স্বাধীনতা যখন পেয়েছিলাম আমরা তখন থেকে এটা খুব চর্চায় ছিল, ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে হবে। তাহলে বেসিক্যালি স্টেটের কাজ কি হবে, ওয়েলফেয়ার অফ দ্য পিপল। তাহলে শুধুমাত্র জনগণের কল্যাণ সাধন করাই হচ্ছে একটা কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কাজ, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে ওয়েলফেয়ার স্টেট প্লেজ এ ভাইটাল রোল ইন হিউম্যান ডেভেলপমেন্ট। এটা এই কনসেপ্টটা এসছে পশ্চিম দুনিয়া থেকে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ দ্য সিটিজেন বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি। তাহলে কি এর বেসিক মানে ফিচার, মানে কি বলবো, মানে মূল জায়গা, সেটা হচ্ছে একটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি। তাহলে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, যেটা আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসে দেওয়া হয়েছে যে ইকুয়াল অপরচুনিটি সবাই পাবে, ঠিক আছে, কেউ যেন সেটা থেকে ডিপ্রাইভ না হয়। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ঠিক আছে, এটাও তোমার হচ্ছে একটা মেন কাজ, যে যেন সম্পদ যেন কিছু জনের হাতে কুক্ষিগত না হয়, ঠিক আছে, সেটা যেন ডিস্ট্রিবিউশনটা হয়। পাবলিক রেসপন্সিবিলিটি ফর দোজ হু ক্যানট অ্যাফোর্ড দেমসেলস দ্য মিনিমাম প্রভিশনস ফর লিডিং এ গুড লাইফ। তাহলে যাদের মিনিমাম নিডগুলো পূরণ করার ক্ষমতা নেই, তাদের যেন সেগুলো দেওয়া হয়, সেটা সরকারের কাজ। আমাদের এই কনস্টিটিউশনে এই কোয়েশ্চেনটা প্রচুরবার পরীক্ষাতে এসছে যে কোথায়, কোন জায়গাতে, কোন পার্টে এই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটাকে নেওয়া হয়েছে। তাহলে সেটা হচ্ছে পার্ট 4 ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা হচ্ছে ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এই জায়গাতে এটাকে ঢোকানো হয়েছে। এখানে দেখবে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সরকার কোন পথে চলবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যে কোন কোন জিনিসগুলো আমার করার মধ্যে আছে। বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি দুটো কিন্তু অলমোস্ট সেম, ঠিক আছে, দুটোই হচ্ছে তোমার রাইটস। যেরকম ধরো রাইট টু ওয়ার্ক ডিপিএসপিতে আছে, তাহলে এটা কি একটা মানুষের বেঁচে থাকার জন্য কাজ করাটা তার একটা নিঃসন্দেহে একটা অধিকার, যে তাকে কাজ দিতে হবে, কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইটসে না রেখে ডিপিএসপিতে রাখা হলো। তার কারণ কি না, ফান্ডামেন্টাল রাইটস ঠিক তার আগের চ্যাপ্টার পার্ট 3 হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস এবং পার্ট 4 হচ্ছে ডিপিএসপি। দুটোই কিন্তু রাষ্ট্রকে বলে দিচ্ছে যে এইটা হচ্ছে সিটিজেনের অধিকার। দেখো, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ফ্রি লিগাল এড, এগুলো সবই কিন্তু তোমার অধিকার ডিপিএসপি অনুযায়ী। কিন্তু
তুমি এটা না পেলে পরে কোর্টে যেতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটস যদি তুমি না পাও, লাইফ অ্যান্ড লিবার্টি, ফ্রিডম অফ স্পিচ, এগুলো না পেলে তুমি কোর্টে যেতে পারবে, ঠিক আছে? কারণ এগুলো দিতে কোনো পয়সা খরচ করতে হয় না অ্যাজ সরকারকে। তুমি দেখবে যে এক সময়তে আমাদের এই যে এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে, সেটা কোথায় ছিল না, ডিপিএসপিতে ছিল, যে 6 থেকে 14 বছর অবধি বাচ্চাদের পড়াশোনার মানে করাতে হবে, এটা ছিল একটা রাইট, সেটা ডিপিএসপিতে ছিল। সেটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে এক সময়তে আমরা দেখলাম যে রাইট টু এডুকেশন করে পরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে সেটাকে ফান্ডামেন্টাল রাইটস আনা হলো 21A-তে। তার কারণ এখন বলা হচ্ছে যদি কেউ সেটা না পায়, কোনো বাচ্চা, সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবে যে আমি আমার ফান্ডামেন্টাল রাইটস থেকে বঞ্চিত হচ্ছি। তাহলে এইটাকে আস্তে আস্তে এক সময়তে মনে করা হচ্ছে যখন রাষ্ট্রের হাতে সেই রকম ম্যান পাওয়ার বা সেই রকম পরিকাঠামো আসবে যে প্রত্যেকটা সিটিজেনকে সে কাজ দিতে পারবে, তখন এই রাইট টু ওয়ার্ক, রাইট টু লিগাল এইড, এগুলো সব আস্তে আস্তে ফান্ডামেন্টাল রাইটসে একসময় ঢুকবে। তো এই 75 বছরে আমরা শুধুমাত্র একটাকেই ওই ডিপিএসপি থেকে ঢুকিয়ে ফান্ডামেন্টাল রাইটসে আনতে সক্ষম হয়েছি। তো এটাকে বলা হয় বেসিক্যালি কি না, মানে টাকা পয়সা নেই, যখন হবে তখন ওই ডিপিএসপিগুলোকেও এখানে আনা হবে। কারণ এই প্রত্যেকটা জিনিসই খরচ সাপেক্ষ, একটা সরকারের মানে রিসোর্স কোন দিকে কি যাচ্ছে তখন তো বুঝতে পারেনি, তো এগুলোকে চাপিয়ে দেওয়াটা তারা মনে করেনি ঠিক হবে আর কি। কিন্তু তুমি দেখো যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে সবগুলোই কিন্তু বলতে গেলে স্টেটে কোনো খরচা নেই। যতগুলো তুমি ফান্ডামেন্টাল রাইটস দেখতে পাবে, ঠিক আছে, যে সেটা তুমি ফ্রিডম অফ স্পিচ বলো, ফ্রিডম অফ স্পিচ দিতে কি সরকারের কোনো খরচা নেই, তোমার মুখ ভাই, তুমি যা খুশি বলো, ঠিক আছে। তারপরে লাইফ অ্যান্ড লিবার্টি, এইগুলো মানে ম্যাক্সিমাম জিনিস তুমি দেখবে যে সরকারের কোনো খরচা নেই, তাই সেগুলোকে সুন্দরভাবে আমরা রাখতে পেরেছি ফান্ডামেন্টাল রাইটসে। কিন্তু যেটা আরেকটা ছিল আগে কি না, রাইট টু প্রপার্টি, সেই রাইট টু প্রপার্টি দিতে গিয়ে দেখছে কি না, সরকারের কাজই আটকে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা তৈরি করবে, কেস করে বসে থাকলো যে জমি অধিগ্রহণ হচ্ছে, তোমার বাড়িটা ভাঙা পড়বে, সে কেস করে বসে থাকলো যে প্রপার্টি আমার ফান্ডামেন্টাল রাইট, আর তুমি কি করে প্রপার্টি কেটে নিচ্ছ, দেশের কাজই বন্ধ হয়ে যাবে, উন্নয়নের কাজ। তাহলে এবারে উন্নয়ন বা কি বলে ওটাকে, বিকাশ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সরকার পড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে উপায় একটাই, সেটা হচ্ছে যে ওটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে হাটিয়ে দাও, নিয়ে কনস্টিটিউশনে 2 পাঠিয়ে দাও একদম। আচ্ছা, এটা হচ্ছে সফট স্টেট, এটা তোমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা বোঝা। সফট স্টেট কনসেপ্ট কে নিয়ে এসেছিলেন না, এই যে বিখ্যাত লোক, নোবেল লরিয়েট কার্ল গুনার মার্ডেল। তাহলে এই যে ভদ্রলোক একটা কনসেপ্ট দিয়েছিলেন সফট স্টেট। তিনি একটা রিসার্চ করেছিলেন, একটা বই লিখেছিলেন, আমাদের এই যেসব মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, স্পেশালি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, সেখানকার দেশগুলোকে নিয়ে তিনি একটা মানে তার রিসার্চের টপিক বানিয়েছিলেন। এবং তিনি রিসার্চ করতে করতে দেখলেন যে এখানের কনসেপ্ট হচ্ছে যে সরকার স্ট্রিক্ট হবে না, সরকার খুব সফট থাকবে, সফট করানো সবসময়তেই। এবং একটা সেম আইন হয়তো আমেরিকাতেও আছে, ইন্ডিয়াতেও আছে, দেখা যাচ্ছে যে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, যে সেই আইনটা হলে পরে যে তোমার ফাইন হবে বা ধরবে। একটা সিম্পল এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ইন্স্যুরেন্স হচ্ছে মাস্ট, আমেরিকাতেও তাই, ইন্ডিয়াতেও তাই। আমেরিকা সিস্টেম হচ্ছে যে তুমি ধরো যদি ইন্স্যুরেন্স তোমার ফেল হয়, তোমাকে গাড়ি তুমি নামতেই পারবে না রাস্তাতে, কারণ তার আগেই তোমার বাড়িতে চিঠি পৌঁছে যাবে তোমার ইন্স্যুরেন্স ফেল হয়েছে একদম। আর আমাদের এখানে কি হয়, আমাদের এখানে সবাইকার তথ্য কিন্তু সরকারের কাছে আছে যে কার কার ইন্স্যুরেন্স ফেল আছে। সরকার রাস্তায় 2টো পুলিশ নামাবে, সেই পুলিশ ধরবে, তারপরে সেই পুলিশের সাথে হিসাব নিকেশ হবে, ঠিক আছে, এই করে। তাহলে কি না, জিনিসটার একটা সফট হয়ে যাচ্ছে, সফট কর্নার। যদি ধরো সরকার রাতারাতি প্রত্যেককে চিঠি পাঠিয়ে দেয় যে এতগুলো লাইসেন্স মানে ইন্স্যুরেন্স ফেল আছে, প্রত্যেককে গাড়ি যদি বাইরে দেখি তাহলেই গাড়ি ঢুকিয়ে পড়ে একদম ক্র্যাশ করে দেবো পুরো একদম, ঠিক আছে, ও গাড়ি আর পাবে না, তাহলে কিন্তু ঝামেলা চুকে যায়। কিন্তু সেটা সরকার কখনোই করবে না। তাহলে কি বেসিক্যালি হচ্ছে তাদের ভয় হচ্ছে কি না, এটা নিয়ে একটা মানে জনরোষ তৈরি হবে এবং আমার সরকার পড়ে যাবে। এই হচ্ছে সবাইকার ভয় যে আমাকে ক্ষমতায় থাকতে হবে এনিহাউ। তো দেখো এখানে বলছে সোশ্যাল ইনডিসিপ্লিন, করাপশন, উইক ল এনফোর্সমেন্ট, এগুলো হচ্ছে তোমার সফট স্টেটের উদাহরণ। তুমি ধরো আজকে মাইক বাজানো, মেডিকেল সায়েন্স বলছে যে কন্টিনিউ যদি লাউড স্পিকার বাজে তাহলে কিন্তু সেটার একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়, অনেকের ক্ষেত্রে খুব মানে খুব গুরুতর সমস্যা তৈরি হয়। কিন্তু তুমি আজকে যদিও আইন আছে যে লাউড স্পিকারের কী কী রেস্ট্রিকশন সব আছে, সব কিছু আছে, সব রেস্ট্রিকশন মানলে তুমি মানে কোনো লাউড স্পিকারই শুনতে পাবে না অ্যাজ সাচ। সেখানে তুমি যদি গিয়ে পরে থানায় কমপ্লেন করো, এমনভাবে তাকাবে যেন গোটা দুনিয়ার মধ্যেই একটা ইস্যু আপনি পেয়েছেন মানে কমপ্লেন করতে আসার জন্য, এটাতে আবার কী করবো আমরা, লাউড স্পিকার বাজাচ্ছে তো আমার কী করার আছে।
তাহলে এই যে ব্যাপারটা, এগুলো হচ্ছে কি না ছাড় দিতে 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 এক সময়তে আরে ও তো রাস্তার ধারে একটা দোকানই করেছে, চাকরি বাকরি পায়নি, চলো ঠিক আছে, ওর পাশে আরো দুজন বসলো, তারপর আরো দুজন বসলো, তারপরে কি হলো, রাস্তাটা জ্যাম হয়ে গেল। এবারে যে অ্যাকচুয়াল ট্যাক্স পেয়ার, যে ধরো একজন মানে পুরোপুরি ঠিকঠাক সিটিজেন, যে সরকারকে প্রতি বছর ট্যাক্স দিচ্ছে, তারও সেই রাস্তা পেরোতে কি না 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা টাইম লাগছে একমাত্র রাস্তার ধারে এনক্রোচমেন্টের জন্য। তো এইভাবে কি হচ্ছে, আস্তে আস্তে সবাইকে মানে কাউকে চটাবো না আমি, ঠিক আছে, সব ভোট আমার চাই, সবাইকে আমাকে তুষ্ট রাখতে হবে, আমি এই করে 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 কি করবো, এক সময়তে গিয়ে পরে দেশটাকে শেষ করে দেবো। দেখো, সফট স্টেট ক্যানট অ্যাডভান্স ফার্দার ইন রিফাইনিং ইটস ডেমোক্রেটিক ভ্যালুস। তাহলে অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে সফট স্টেট এক সময়তে গিয়ে পরে তার সেখানে ডেমোক্রেসি বলে কিছু থাকবে না। তার একদম মোক্ষম এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া। সেটা কি কেন, সেটা আশা করি তোমাদেরকে বিশদে বোঝাতে হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে রাইটস। তাহলে রাইটসে কি না, রাইটস তোমার কত রকম আছে মোটামুটি না, অধিকার, ন্যাচারাল রাইটস, লিগাল রাইটস, কন্ট্রাকচুয়াল রাইটস আর হিউম্যান রাইটস। একটা একটা করে আমরা একটু দেখে নিই। ন্যাচারাল রাইটস হচ্ছে যেটা তোমার জন্মানোর সাথে সাথেই তোমার অধিকার, ঠিক আছে, একদম ন্যাচারাল রাইটস, এটা কোনো কোর্টে যেতে হয় না, এটা সবাই বলতেই মানে বুঝেই যাবে যে এটা তোমার তো অধিকারই ভাই, জন্মেছো তুমি আলটিমেটলি। বেসিক রাইটস অ্যান্ড গভর্নমেন্ট ক্যানট ডিনাই দিস রাইটস, যেমন রাইট টু প্রপার্টি, রাইট টু কোয়েশ্চেন দ্য গভর্নমেন্ট, রাইট টু হ্যাভ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থট, রাইট টু লাইফ, এগুলো সবই হচ্ছে তোমার একদম ন্যাচারাল রাইট আর কি, ঠিক আছে। এই ন্যাচারাল রাইটের মধ্যে থেকে কতগুলোকে আমরা কনস্টিটিউশনে ঢোকাই, সেগুলো তখন কি হয়ে যায় না কনস্টিটিউশনাল রাইট হয়ে যায়, যেরকম ভোট দেওয়া একটা কনস্টিটিউশনাল রাইট। আবার সেটাকে যখন আমরা ফান্ডামেন্টাল রাইটসে ঢোকাই কনস্টিটিউশন, তখন সেটা হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে ন্যাচারাল, তারপরে হচ্ছে কনস্টিটিউশনাল, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল। বেশি লিগ্যাল রাইটস, তাহলে লিগ্যাল রাইটস কোনগুলো না, যেগুলো তোমার আইন করে তোমাকে দেওয়া হয়েছে, যে রাইটসগুলো, যেরকম একটা যে কোনো এক্সাম্পল তুমি ধরো যে কনজিউমার প্রোটেকশন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, যদি তোমাকে কেউ চিট করে তুমি সেখানে গিয়ে পরে তার এগেনস্টে কমপ্লেন করতে পারবে, ঠিক আছে, তোমার ন্যায্য পণ্য, তোমার অধিকার। তাহলে এই যে একটা রাইটস তোমার তৈরি হচ্ছে, এটা বেসিক্যালি কি না তোমার লিগ্যাল রাইটস। এটা আবার 3 রকমের, সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক রাইটস। সিভিল রাইট কোনগুলো, যেমন রাইট টু লাইফ, লিবার্টি, ইকুয়ালিটি, এগুলো হচ্ছে সিভিল রাইট। তাহলে এগুলো সবই তোমার দেখবে যে আইন করে আনা হয় জেনারেলি। সিভিল রাইট অ্যাক্ট আমেরিকাতে এসেছিল সেই মার্টিন লুথার কিং এর আন্দোলনের পর। এরকম করে তোমার এগুলো আইনগত, মানে তোমার এগুলো হয় কনস্টিটিউশনে আছে, যেহেতু কনস্টিটিউশন একটা ইটসেলফ ইজ এ অ্যাক্ট, তাই এগুলো কিন্তু সবই তোমার হচ্ছে লিগ্যাল রাইট। পলিটিক্যাল রাইটস, রাইট টু ভোট, রাইট টু গেট ইলেক্টেড, রাইট টু হোল্ড পাবলিক অফিস, মানে একজন যে সমাজের সব থেকে নিচের স্তর থেকে উঠে এসেও সে যেন মানে তার জন্য এলিজিবিলিটি থাকে, সে যেন ভোটে লড়তে পারে, এটা তার অধিকার, ঠিক আছে। জিততে নাই বা পারলো, কিন্তু সে অ্যাটলিস্ট যেন ভোটে দাঁড়াতে পারে, তাকে যেন কেউ সেখানে আটকাতে না পারে। ইকোনমিক রাইটস, যেরকম রাইট টু ওয়ার্ক, রাইট টু অ্যাডিকুয়েট সিকিউরিটি, রাইট টু সোশ্যাল সিকিউরিটি, যেটা বললাম পেনশন। আচ্ছা, কন্ট্রাকচুয়াল রাইটস, এটা বেসিক্যালি স্টেটের সাথে না, এটা হ্যাঁ স্টেটের সাথেও হতে পারে, যেরকম তোমার ধরো রাইটস টু পারচেজ এ প্রোডাক্ট অফ সার্ভিস, রাইট টু সেল এ প্রোডাক্ট অফ সার্ভিস। ধরো তোমাকে চাকরি দিয়েছে সরকার, ঠিক আছে, তোমাকে হয়তো তোমার টার্মের আগেই বার করে দিল, তুমি তখন তার এগেনস্টে কেস করলে যে এটা একটা কন্ট্রাক্ট ছিল আমাদের মধ্যে 1 বছরের, আমাকে 6 মাসেই বার করে দিয়েছে। এগুলো সব হচ্ছে তোমার কন্ট্রাকচুয়াল রাইটস। তাহলে এটা পার্সন টু পার্সনের মধ্যে হতে পারে কেস, আবার রাষ্ট্রের সাথে কোনো মানুষেরও হতে পারে। আচ্ছা, হিউম্যান রাইটস, তাহলে হিউম্যান রাইটস তো আমরা সবাই জানি মানবাধিকার, রাইটস অফ দ্য হাইয়েস্ট অর্ডার, মোরালি ইম্পর্টেন্ট, আর possessed in virtue of the universal moral status of human beings, protected and supported by international and national laws and treaties। তাহলে হিউম্যান রাইটস বেসিক্যালি খুব চর্চায় থাকে জেনারেলি। আর আমাদের ইউনাইটেড নেশনস কি করেছে না, তোমার এটা দেখবে এখন একটা ওই 10 ডিসেম্বর সম্ভবত আমরা হিউম্যান রাইটস ডে পালন করি। তো এই মানে একটা চার্টার আছে, হিউম্যান রাইটস চার্টার আছে, যে এইগুলো হচ্ছে একটা মানুষের অধিকার, ঠিক আছে। সেখানে তোমার রাইট টু ফুড আছে, রাইট টু এডুকেশন আছে, রাইট টু লাইফ আছে, এরকম করে অনেকগুলো রাইট সেখানে ইনক্লুড করা হয়। তোমরা কেউ চাইলে ওই চার্টার দেখতে পারো। তাহলে প্রত্যেকটা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয়েছিল যে ওই ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস চার্টার দেখে পরে প্রত্যেকে সেগুলো যেন ইমপ্লিমেন্ট করে, নিজের কনস্টিটিউশনে ঢোকায়, নিজের আইন তৈরি করে আলাদা করে, এবং সেগুলোকে যেন তোমার ইমপ্লিমেন্টেশন করে। রাইট টু ইকুয়ালিটি, আমাদের এখানে কি করা হয়েছে না, তোমার অস্পৃশ্যতা দূরীকরণ আইন তৈরি করা হয়েছে, কনস্টিটিউশনে ঢোকানো হয়েছে, ঠিক আছে, এরকম করে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট। তাহলে সরকারের কি কি ব্রাঞ্চ আছে, ঠিক আছে।
এই জায়গাটাও কনসেপচুয়ালি খুব ইম্পর্টেন্ট, আমাদের কনস্টিটিউশন পড়তে গেলে কিন্তু এই জায়গাটা বারবার করে কাজে লাগবে। সেটা হচ্ছে যে 3টে ব্রাঞ্চ, একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়াল। ঠিক আছে, তো তোমরা যখন চাকরি বাকরি পেয়ে যাবে তখন তোমরা কোন ব্রাঞ্চের পার্ট হবে না এই ব্রাঞ্চটার, ঠিক আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্ট হবে। তাহলে আমরা ডিটেলসগুলো একটু দেখি কোনটার কি। তাহলে প্রথম হচ্ছে লেজিসলেটিভ। তাহলে লেজিসলেটিভের কাজ কি না, সেখানে আমরা কিছুজনকে পাঠাই, তারা কি করেন আমাদের জন্য আইন তৈরি করে। কারণ যেখানে ইলেকশনটা হয় সেটা তোমার বিধানসভায় হোক লোকসভায় হোক, বেসিক্যালি এটা কি আইনসভার ইলেকশন হয়। আইনসভা মানে সেখানে আইন তৈরি হচ্ছে, তাহলে ওরা বসে ওখানে কি করে আইন তৈরি করে, তাহলে মেক লজ। এক্সিকিউটিভ কি করছে না, সেই আইনটাকে ইমপ্লিমেন্টেশন করছে। আইন তৈরি হয়ে গেল, রাষ্ট্রপতি বা গভর্নর সাইন করে দিল এবং সেটা অফিসে চলে গেল এক্সিকিউটিভ। ঠিক আছে, এবারে মিনিস্টার দেখবে, মিনিস্টার সেক্রেটারিকে দেবে, সেক্রেটারি আবার তার অধীনে যে আছে তাকে দেবে, এইভাবে ডাইরেক্টরেটে যাবে, সেক্রেটারিয়েটে যাবে, এরকম করে করে কি হবে না সেগুলো ইমপ্লিমেন্টেশন স্টার্ট হবে। আর জুডিশিয়াল কি না, ওই আইনটার ইন্টারপ্রিটেশন। ধরো আইনটার মধ্যে একটা কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হলো, ঠিক আছে, কেউ ধরো বললো যে আমি একদম জুডিশিয়াল রিভিউ চলে যাচ্ছি, ধরো কেউ বললো যে আইনটা তৈরি করেছে লেজিসলেটিভ কিন্তু বেসিক্যালি আইনটার মধ্যে ভুল আছে, এই আইনটা আমার এই মানে এই জিনিসটাকে বিঘ্নিত করছে, কনস্টিটিউশনে আমাকে এই রাইট দেওয়া হয়েছে, এই আইনটা হলে পরে আমার এই রাইটটা বিঘ্নিত হচ্ছে। সুপ্রিম কোর্ট দেখলো, বললো যে এটা উড়িয়ে দাও, এই আইন থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। তাহলে সেই আইনটার মানে আদৌ ঠিকঠাক আইন তৈরি হয়েছে কিনা, বা সেই আইনটা যদি কোনো জায়গায় কোনো ঘোলাটে থাকে সেটাকে ক্লিয়ার করা, যে এই আইনটাতে এই জায়গাটা যেটা বলছে সেটা বেসিক্যালি এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, তাহলে এই এক্সপ্লেন করার কাজটা হচ্ছে কিনা জুডিশিয়ারি। দেখবে ইভেন অনেক সময় কনস্টিটিউশনও এক্সপ্লেন করতে হয়, এমনভাবে ভাষা আছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, তখন এক্সপ্লেন করে কে না সুপ্রিম কোর্ট। তাহলে জুডিশিয়ারির কাজ হচ্ছে এইটা। এবারে এই আইন যখন কেউ ভাঙছে তখনও কিন্তু জুডিশিয়ারির কাছে পৌঁছে যাচ্ছে, এদের কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা কার আছে না জুডিশিয়ারি। ঠিক আছে, এরা ফাইন করতে পারে কিন্তু মানে পানিশমেন্ট দিতে পারে না। লেজিসলেটিভ কি আছে, পার্লামেন্ট হচ্ছে তোমার, পার্লামেন্ট আছে ইউনিক্যামেরাল বাইক্যামেরাল, কোনো দেশে হচ্ছে ইউনিক্যামেরাল একটাই কক্ষ, কোনো দেশে মানে বাইক্যামেরাল। আমাদের রাজ্যে যেরকম আছে বিধানসভা, কোনো রাজ্যে আছে একটাই কক্ষ বিধানসভা, কোনো রাজ্যে দুটো আছে বিধান পরিষদ, বিধানসভা দুটোই আছে। এক্সিকিউটিভ কি, এক্সিকিউটিভ হচ্ছে তোমার দুটো, একটা হচ্ছে হেড অফ দ্য স্টেট, একটা হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট। তাহলে রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান এবং তার সাথে হচ্ছে ক্যাবিনেট, আরেকটা হচ্ছে তোমার এক্সিকিউটিভ যারা কাজ করছে, যারা চাকরি করছে। তাহলে এটা হচ্ছে পুরোটাই কিন্তু এই ক্যাবিনেট মানে হচ্ছে টেম্পোরারি এক্সিকিউটিভ, কারণ আজকে তারা আছে কালকে অন্য দল ক্ষমতায় আসবে তারা চলে যাবে। আর পার্মানেন্ট এক্সিকিউটিভ হচ্ছে কারা না, যারা একবার ঢুকলে পরে 30 বছর ধরে কাজ করবে, তারা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ রিটায়ারমেন্ট অবধি। আর জুডিশিয়ারি কি আমাদের দেশে আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, ইন্টিগ্রেটেড সিস্টেম। এটা পরে নেক্সট ক্লাসে আমি ভালো করে বুঝবো। আচ্ছা, লেজিসলেটর এর মেম্বার কারা না, যারা আইন তৈরি করছে। লেজিসলেটার্স, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ বিধানসভা, এমএলএ। এটা হচ্ছে কিনা পাবলিক সার্ভেন্ট, মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, সেগুলো নিয়ে এক্সিকিউটিভ। আর এটা হচ্ছে জাজেস। ঠিক আছে, তাহলে 3টে ব্রাঞ্চের মাধ্যমে সরকার কাজ করছে। তাহলে এরা প্রত্যেকেই সরকারের ব্রাঞ্চ। জিনিসটা আশা করি ক্লিয়ার হলো যে সরকার কে বা কারা। আচ্ছা, এবারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখছি। তাহলে প্রথম হচ্ছে এক্সিকিউটিভটা দেখে নিই। স্টেট ফাংশনস থ্রু এক্সিকিউটিভ। ডিউটি কি টু এনফোর্স দ্য লস পাসড বাই দ্য লেজিসলেচার। এক্সিকিউটিভ হু হ্যাজ নমিনাল পাওয়ার, তাহলে যার নমিনাল বা নামমাত্র ক্ষমতা সে হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ, বাট নর্মাল লেখা আছে, সরি নমিনাল হবে এটা, নমিনাল এক্সিকিউটিভ। সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর একটা হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ, সেটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার বলা টেকনিক্যালি ভুল, এটা বলা উচিত হচ্ছে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স লেড বাই প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টার হচ্ছে কি না কি বলো ওটাকে, ওই সমানদের মধ্যে প্রথম। ঠিক আছে, বেশি উঁচু কিন্তু নয়। তাহলে প্রত্যেকেরই সমান মর্যাদা, তার মধ্যে প্রাইম মিনিস্টার হচ্ছে তাদের মধ্যে প্রথম। তাহলে নমিনাল এক্সিকিউটিভকে না, এখানে দেখো দুজনকার ছবি দেখা যাচ্ছে, সইও আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট আমাদের, আর জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী। তাহলে ইনি হচ্ছেন নমিনাল এক্সিকিউটিভ প্রথম, আর ইনি হচ্ছেন প্রথম রিয়েল এক্সিকিউটিভ, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স লেড বাই প্রাইম মিনিস্টার। তাহলে পার্লামেন্টারি এক্সিকিউটিভ ইজ চোজেন ফ্রম দ্য লেজিসলেচার অ্যান্ড ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। এটা আমরা ডিটেলসে পরের ক্লাসে পড়বো, যেখানে আমরা ফর্মস অফ গভর্নমেন্ট পড়বো। এখানে শুধু এটুকু জেনে রাখো যে আমাদের এখানে ডুয়েল মেম্বারশিপ আছে ইন্ডিয়াতে। পার্লামেন্টারি ফর্মের এটা হচ্ছে একটা ফিচার পার্লামেন্টারি গভর্নমেন্টের, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সেখানে কি হয় না, সেখানে হচ্ছে তোমার ডুয়েল মেম্বারশিপ, অর্থাৎ যে তোমার প্রথমে যে ইলেকশনটা হয়, আমাদের এখানে কি প্রাইম মিনিস্টার ইলেকশন হয়, চিফ মিনিস্টার ইলেকশন হয় না।
আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে লোকসভা ইলেকশন হয় আর বিধানসভা ইলেকশন হয়। আমরা ওখানে লোক পাঠাই আমাদের টেরিটরি থেকে একজনকে ইলেক্ট করে, যে সেখানে বসে আইন তৈরি করবে। এবারে ধরো একটা লোকসভা ইলেকশন হওয়ার পর লোকসভা বসলো, বিধানসভা হওয়ার পর বিধানসভা বসলো, এবারে যাদের সব থেকে বেশি সদস্য আছে সেই পার্টি তাদের মধ্যে থেকে একজনকে সিএম বা পিএম নির্বাচিত করলো, ঠিক আছে। তাহলে কি না, পিএম নির্বাচনে কিন্তু আমরা ডাইরেক্টলি পার্টিসিপেট করি না, আমরা কি করি না, লোকসভার মেম্বার নির্বাচনে ডাইরেক্টলি আমরা পার্টিসিপেট করি। তাহলে তারা ইলেক্ট করছে কাকে না, প্রাইম মিনিস্টারকে। তাহলে এখানে অবশ্যই ভাবে যে প্রাইম মিনিস্টার কি হবে না, সে এক্সিকিউটিভ একজন, সে কিন্তু লেজিসলেটিভের পার্ট। তাহলে উইদাউট বিং এ মেম্বার অফ লেজিসলেচার কেউ কিন্তু মন্ত্রী বা প্রাইম মিনিস্টার হতে পারবে না। তাহলে এটাই হচ্ছে মেন ফিচার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, ডুয়েল মেম্বারশিপ। সে এক্সিকিউটিভের মেম্বার হবে, আবার লেজিসলেটিভের মেম্বার হবে। যদি কেউ লেজিসলেটিভ মেম্বার না হয়েও মন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা সিএম হয়, তাকে 6 মাসের মধ্যে ইলেকশনে জিতে লেজিসলেটিভের পার্ট হতে হবে, তবে গিয়ে সে কিন্তু এক্সিকিউটিভ হিসেবে কাজ চালিয়ে যেতে পারবে না, তাকে রেজিগনেশন দিয়ে চলে যেতে হবে। তাহলে এই জন্য ডুয়েল মেম্বারশিপ একটা খুব ইম্পর্টেন্ট ফিচার পার্লামেন্টারি গভর্নমেন্টের। তা এটা কেন করা হচ্ছে, বেসিক্যালি আমেরিকাতে কিন্তু সিস্টেম নেই। আমেরিকাতে হচ্ছে যে ওটাকে বলা হয় কংগ্রেস, ওদের পার্লামেন্টকে। তো ওখানে কিন্তু যে প্রেসিডেন্ট হচ্ছে সে কিন্তু কংগ্রেসের মেম্বার নয়, এরকম ব্যাপারটা নেই। ওটা পুরোপুরি আলাদা, একদম প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, প্রত্যেকে প্রেসিডেন্টকে ইলেকশন মানে ভোট দিচ্ছে একদম নাম ধরে। ওই জন্য প্রথমে ওদের নাম ডিক্লেয়ার হয়ে যায় যে এইবারে ক্যান্ডিডেট, এবারে ক্যান্ডিডেট। আমাদের কিন্তু সেরকম হয় না, আমাদের পিএম ক্যান্ডিডেট সিএম ক্যান্ডিডেট জেনারেলি বোঝা যায়, কিন্তু এরকম ডিক্লেয়ার হয় না। নর্মালি হচ্ছে যে আগে ইলেকশন হয়ে যায়, তারপরে তারা কেউ কাউকে চুজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে লেজিসলেচার। এটা হচ্ছে ল মেকিং ব্রাঞ্চ। এটা দেখো, এটা সব থেকে পৃথিবীর ওল্ডেস্ট লেজিসলেচার, মাদার অফ মানে পার্লামেন্ট বলা হয় এটাকে, ওল্ডেস্ট লেজিসলেচার ইন দ্য ওয়ার্ল্ড, ব্রিটিশ পার্লামেন্ট। ব্যাপারগুলো কেমন একটা হিস্টোরিক্যাল। ল মেকিং ব্রাঞ্চ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এই কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে কে না, এই লেজিসলেচার। ডেলিবারেটিভ বডি where matters of social, economic and political concerns are discussed, debated and decided। তাহলে এরা বেসিক্যালি কিনা সব জিনিস নিয়ে আলোচনা করে এবং আলটিমেটলি আইন তৈরি করে, আইন মানে চেঞ্জ করে, আইন অ্যামেন্ডমেন্ট করে, এইভাবে এরা কাজ করে। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে যেটা আইন তৈরি করছে সেটাকে ইউনিয়ন লেজিসলেচারকে বলা হচ্ছে পার্লামেন্ট, আর স্টেট লেজিসলেচারকে বলা হচ্ছে বিধানসভা। বিধানসভা না, মানে ওটা স্টেট লেজিসলেচার বলা হয়, ঠিক আছে। পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচার, ইট কনসিস্ট অফ 2 চেম্বার্স। তাহলে ওখানে 2টো চেম্বার, এখানে আমাদের একটা চেম্বার, অনেক স্টেটে 2টো চেম্বার আছে। তাহলে ওটাকে বলা হচ্ছে কি না, আপার হাউসকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, আর লোয়ার হাউসকে বলা হচ্ছে হাউস অফ দ্য পিপল বা লোকসভা। আপার হাউসকে বলা হচ্ছে রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটস। তাহলে দুটোকে দুটো কালার দিয়ে ডিনোট করা হয়, লোকসভা হচ্ছে সবুজ আর রাজ্যসভা হচ্ছে লাল। ব্রিটেনেও কিন্তু একই কনসেপ্ট আছে, ওখানে যে পার্লামেন্ট আছে সেখানেও হচ্ছে যে হাউস অফ দ্য লর্ডস হচ্ছে আপার চেম্বার, লোয়ার চেম্বার হচ্ছে হাউস অফ কমন্স। আর আমেরিকাতে যেটা আছে সেটা হচ্ছে যে ওপর কক্ষ যেটা, সেটাকে বলা হয় কংগ্রেসের ওপর কক্ষকে বলা হয় সেনেট, আর নিচের কক্ষকে বলা হয় হাউস অফ দ্য রিপ্রেজেন্টেটিভস, ঠিক আছে। তাহলে এই টার্মগুলো মোটামুটি আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমাদের যে দুটো মেন ফর্ম গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে একটা প্রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে পার্লামেন্টারি। এবং এই দুটোর আইডিয়াল এক্সাম্পল হচ্ছে একটা হচ্ছে ব্রিটেন, একটা হচ্ছে আমেরিকা। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা প্রত্যেকটা স্টেপে এই দুটোর সাথে কম্প্যারিজন করে এগোতে হবে, তবে আমরা জিনিসটার পার্থক্যটা বুঝতে পারবো যে কেন এটা হলো না, কেন এটা নেওয়া হলো, আমাদের কেন ব্রিটেনের এত কিছু ফলো করা সত্ত্বেও এই জিনিসটা আমেরিকা থেকে নেওয়া হলো, প্রিয়াম্বল কেন ওখান থেকে তোলা হলো, এই জিনিসগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে জুডিশিয়ারি। এটা তো ইন্টারপ্রিট করছে আইনকে। দ্য ওয়েলফেয়ার অফ সিটিজেন্স ডিপেন্ড আপন দ্য জুডিশিয়ারি। তাহলে জুডিশিয়ারি যদি ফাংশনাল ঠিক করে না হয় তাহলে কিন্তু দেশের মানুষ বিচার পাবে না, এটা একদম মানে সব থেকে ক্ষতিকারক দিক একটা। ওয়ান অফ দ্য পিলার্স অফ ডেমোক্রেসি, ইন্টারপ্রিটেশন এনশিওর জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল জুডিশিয়ারি ইজ এসেনশিয়াল ফিচার অফ ডেমোক্রেটিক সেট আপ। তাহলে যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ইম্পার্শিয়াল না হয় তাহলে কিন্তু সেই দেশে আর মানে ডেমোক্রেসি থাকবে না। এখন সুপ্রিম কোর্টে আমাদের এটা হচ্ছে হাইয়েস্ট জুডিশিয়ারি আমাদের দেশের। এখন আছে সিজিআই প্লাস 33, অর্থাৎ টোটাল 34 জন জজ আছে সুপ্রিম কোর্টে এই সময়, আর এর সিট হচ্ছে দিল্লিতে। আচ্ছা, এবার হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন বেসিক্যালি কি না, এভরি স্টেট মাস্ট হ্যাভ এ কনস্টিটিউশন, উইদাউট কনস্টিটিউশন ডিফিকাল্ট টু গভর্ন স্টেট। তাহলে একটা দেশ, একটা সরকার কিভাবে দেশকে শাসন করবে তার মূল যে আইন সেটা হচ্ছে কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এইটাই হচ্ছে তোমার একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এইটা হচ্ছে গাইডলাইন, তোমাকে এইভাবে চালাতে হবে। তোমার যা কিছু আইন হবে
তৈরি। সব আইন তো কনস্টিটিউশন থাকতে পারে না, সব কিছু থাকতে গেলে তো কনস্টিটিউশনটা মানে একটা লাইব্রেরির সমান বড় কনস্টিটিউশন হবে, সেটা সম্ভব না। তো মোটামুটি এইটা মেনে তোমাকে আইন তৈরি করতে হবে। সেই আইনটা যদি কনস্টিটিউশনের পরিপন্থী হয় তাহলে সেটা কিন্তু বাতিল হবে, ঠিক আছে, আল্ট্রা ভায়ার্স হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই। তাই কনস্টিটিউশন হচ্ছে মাদার অ্যাক্ট একদম প্রত্যেকটা রাষ্ট্রের, এইটা মেনেই রাষ্ট্র চালাতে হবে। Constitution is the fundamental law of the land, written or unwritten, written হতে পারে unwritten হতে পারে, deals with the composition and power of the government। তাহলে এখানে পরিষ্কারভাবে সরকারের ক্ষমতা, তার সেট আপ, প্রধানমন্ত্রী কীভাবে নিয়োগ হবে, রাষ্ট্রপতি কীভাবে নিয়োগ হবে, সব কিছু বলা আছে। ডিলস উইথ দ্য রাইটস অফ দ্য সিটিজেন, সিটিজেনের কোনটা একদম পুরো জুডিশিয়াল, মানে কোনটা হচ্ছে তোমার যে রাইট, যেটা তুমি যদি না পাও তাহলে তুমি কোর্টে যেতে পারবে, জাস্টিসিয়েবল রাইট, নন জাস্টিসিয়েবল রাইট, সব কিছু লেখা আছে। ডিলস উইথ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্ন, তাহলে গভর্নমেন্টের সাথে সাধারণ মানুষের সম্পর্ক সেটা ফিক্স করছে কিনা কনস্টিটিউশন। ইট ইজ সুপ্রিম ল দ্যাট মাস্ট বি ফলোড, তাহলে এটাকে মানতেই হবে। আচ্ছা, নিড ফর দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন। এবারে দেখো যে এখানে বলছে নিড ফর দ্য কনস্টিটিউশন 1980 সালে বলছে পৃথিবীর প্রথম মানে কনস্টিটিউশন লেখা হয়েছিল। সেটা কোথায় না আমেরিকাতে, এই যে কমনওয়েলথ অফ ম্যাসাচুসেটস এই একটা জায়গাতে তৈরি হয়েছিল। সেটা দেখে আমেরিকান কনস্টিটিউশন তৈরি হয়েছে 1789-এ। তাহলে যদি বলা হয় যে ওল্ডেস্ট কনস্টিটিউশন তাহলে কিন্তু আমেরিকাই ধরা হবে রিটেন কনস্টিটিউশন। কেন দরকার কনস্টিটিউশন না, টু কার্ভ দ্য পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট বাই ফান্ডামেন্টাল ল। সরকার যেন ইচ্ছে মতন করে, ধরো আজকে একজন ঠিকঠাক লোক এলো ক্ষমতায়, কালকে একটা পাগল এসে বসলো, সে যেন নিজের ইচ্ছে মতন চালাতে না পারে, তাকে যেন রেস্ট্রিক্ট করা যায়, সেটার জন্যই কনস্টিটিউশন। সে যখনই ধরো কিছু খামখেয়ালিপনা করতে যাবে একটা, সঙ্গে সঙ্গে কনস্টিটিউশন লোকে কোর্টে যাবে যে কনস্টিটিউশন মেনে কাজ করছে না, সঙ্গে সঙ্গে কি করবে না কোর্ট তাকে আটকাবে। এরকম একটা সিস্টেম করা হয়েছে। টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস, তাহলে লোকেদের রাইটসকে সেভ করছে। এস্টাবলিশ দ্য প্রিন্সিপাল অফ রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করছে। টু সেভ দ্য স্টেট ফ্রম অ্যানার্কি, তাহলে অ্যানার্কি থেকে বাঁচাচ্ছে, ললেসনেস। টু ডিফাইন দ্য অপারেশন অফ দ্য সভরেন পাওয়ার অফ দ্য স্টেট, তাহলে একটা স্টেটের যেটা সার্বভৌম ক্ষমতা, ঠিক আছে, সেটা রেস্ট্রিক্ট করছে বা সেটা ডিফাইন করে দিচ্ছে। টু লিমিট দ্য ভ্যাগারিজ অফ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন, তাহলে কনস্টিটিউশন তো মানে বহুদিন আগে তৈরি হয়েছে, ধরো 70 বছর হয়ে গেল চলছে। তো এখন ধরো হতেই পারে যে তার মধ্যে সমাজ চেঞ্জ হয়েছে, সমাজের সাথে সাথে হয়তো কনস্টিটিউশন অতবার করে চেঞ্জ হয়নি। আমেরিকান কনস্টিটিউশন ধরো আজকে এতদিন হয়ে গেছে, মাত্র কয়েকবার চেঞ্জ হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে 22 বার না কতবার। তো ধরো এই যে জিনিসটা, যে যদি কনস্টিটিউশন মানে না থাকে তাহলে কি হবে না, লগুলো ইচ্ছে মতন করে যে কোনো সময় চেঞ্জ করা যাবে, কনস্টিটিউশন চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। তো জেনারেশনের যে খামখেয়ালিপনা, ধরো আজকে একটা খামখেয়ালি রাজনৈতিক দল এলো, সে হয়তো ক্ষমতায় এলো, সে দুমদাম করে চেঞ্জ করতে শুরু করলো, সেটা যেন করতে না পারে। আচ্ছা, একটা ভালো কনস্টিটিউশনে কী কী গুণ থাকবে? ক্ল্যারিটি অ্যান্ড কি এটা ডেফিনাইটনেস, ঠিক আছে, ক্ল্যারিটি ও ডেফিনাইটনেস, অর্থাৎ পুরোপুরি পরিষ্কারভাবে সব কিছু লেখা থাকবে। যদিও পরিষ্কারভাবে লিখতে গেলে কনস্টিটিউশনটা প্রচুর লেন্দি হবে, আবার সেটাই বলেছে যে তোমার ব্রেভিটি মানে কম্প্রিহেন্সিভনেস, মানে এখানে জিনিসটা খুব কি বলবো মানে প্রবলেমেটিক আর কি। তোমাকে যদি খুব স্পষ্ট করে লিখতে হয় প্রচুর আয়তনে বেড়ে যাবে, আর এখানে বলছে কম্প্রিহেন্সিভ হতে হবে, খুব শর্টে ছোট করে লিখতে হবে, তাহলে দুটো খুব মানে দ্বন্দ্বমূলক ব্যাপার, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি হতে হবে, কনস্টিটিউশন ফ্লেক্সিবল হবে, যখন দরকার তখন টুকটাক চেঞ্জ করা যাবে। ডিক্লারেশন অফ রাইটস থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি থাকতে হবে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি থাকতে হবে। আচ্ছা, এবারে কনস্টিটিউশন কত রকমের মানে ক্লাসিফিকেশন একটা দিয়েছিলেন অ্যারিস্টটল বহুদিন আগে, ধরো ওই 2500 বছর আগে। তো তখন কি বলছে যে এটা হচ্ছে তোমার পিওর ফর্ম, এটা হচ্ছে পারভার্টেড ফর্ম, ঠিক আছে, পারভার্টেড লেখা আছে, পারভার্টেড ফর্ম। এটা হচ্ছে তোমার রুলস ফর্মস অফ কনস্টিটিউশন। তাহলে রুল বাই ওয়ান, যখন একজন রাজত্ব করছে তখন যদি সেটা ভালো হয় তাহলে সেটা হচ্ছে মোনার্কি, যদি সেটা খারাপ হয় তাহলে সেটা হচ্ছে টাইরেনি। যদি রুল বাই ফিউ, কয়েকজন মাত্র শাসন করছে, ঠিক আছে, মন্ত্রী পরিষদ টাইপের, যদি সেটা ভালো হয় তাহলে সেটা অ্যারিস্টোক্রেসি, যদি সেটা খারাপ হয় তাহলে সেটা অলিগার্কি। আর রুল বাই মেনি, অনেকে শাসন করছে, যদি সেটা ভালো হয় তাহলে হচ্ছে পলিটি, যদি খারাপ হয় তাহলে হচ্ছে ডেমোক্রেসি। তাহলে উনি বলেই গেছেন কিন্তু যে ডেমোক্রেসি ইজ দ্য পারভার্টেড ফর্ম অফ রুল বাই মেনি। এবারে হচ্ছে ক্লাসিফিকেশন, উনি বলতে চাইছেন যে একটার পর একটা মানে সিস্টেমে আসতে থাকে আর কি, চক্রাবর্ত আবর্তনতে।
কীরকম না, প্রথমে মোনার্কি আসবে, একজন ভালো রাজা হবে, গোটা যাযাবর জাতিকে আর কি এক জায়গায় এনে পরে একটা রাষ্ট্র তৈরি করবে, গভর্নমেন্ট তৈরি হবে, সেখানে একজন রাজত্ব করবে, সে ভালো হবে মোনার্কি। তার ছেলে দেখা গেল যে সে হচ্ছে যে খুব খারাপ বদমাইশ, সে হয়ে গেল টাইরানি। সেখান থেকে কয়েকজন শাসন ক্ষমতা কেড়ে নিল তার হাত থেকে, হ্যাঁ, তারা বললো যে আমরা পালা করে করে চালাবো, সেটা হলো অ্যারিস্টোক্রেসি। তাদের মধ্যে থেকে আবার বদলোকেরা ঢুকলো বেনজল, এবং সেটা হলো অলিগার্কি। এবং সেখান থেকে আলটিমেটলি কি হলো না, জনগণ নিজেদের হাতে ক্ষমতা নিয়ে চলে এলো যে আমরা এবারে একজনকে আমাদের মধ্যে থেকে ইলেক্ট করে দেবো, সেটা হচ্ছে পলিটি। এবং তারপর দেখা যাচ্ছে যে তখন মানে খারাপ লোকে বললো যে আমি তোমাকে টাকা দেবো, তুমি আমাকে ভোট দাও, এই করে সে চলে এলো যে সেটা হচ্ছে ডেমোক্রেসি। তাহলে এই হচ্ছে মোটামুটি সাইকেল, এইভাবেই ঘুরতে থাকবে। আবার ধরো ডেমোক্রেসি যখন চরম অবস্থায় আসবে, তখন কোনো একজন এসে নেপোলিয়নের মতন বলবে যে না, সব ভুলে যাও, ঠিক আছে, আমি সব শেষ করে দিচ্ছি, আমি হচ্ছি চাইল্ড অফ রেভলিউশন। তাহলে এরকম করে ঘুরতে থাকবে। আচ্ছা, টাইপস অফ কনস্টিটিউশন কিছু ভাগ আছে, ইভলভড, ইনঅ্যাক্টেড। ইভলভড হচ্ছে যে মানে ইভলভ হতে হতে আসে, জেনারেলি এটা ব্রিটেনে যে কনস্টিটিউশন আছে সেগুলো আস্তে 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 বিভিন্ন আইন তৈরি হতে হতে এসছে। আর এনঅ্যাক্টেড মানে হচ্ছে একটা পার্টিকুলার ডেটে সেটাকে এনঅ্যাক্ট করা হয়েছে। এখন ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে এনঅ্যাক্টেড কনস্টিটিউশন। কবে হয়েছে না, 26শে জানুয়ারি 1950, আর হচ্ছে তোমার 26শে নভেম্বর 1949, ঠিক আছে, এখানে গৃহীত হয়েছিল। তাহলে আমেরিকান কনস্টিটিউশনে কিন্তু ডেট আছে, যে কনস্টিটিউশনে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে এনঅ্যাক্টেড কনস্টিটিউশন, ওই পার্টিকুলার দিনে সেটা পাস হয়েছিল। আর যেগুলো তোমার হচ্ছে যে অনেকগুলো ডকুমেন্ট পর ইভলভ হতে 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 এসছে, অনেকগুলো ডেট, একটা পার্টিকুলার ডেট নয়, সেগুলো হচ্ছে ইভলভ কনস্টিটিউশন। তাহলে এটা হচ্ছে ইউকে, এটা হচ্ছে ইউএসএ, দুটো টাইপের কনস্টিটিউশন। রিটেন, আনরিটেন। তাহলে রিটেন হচ্ছে কোনটা, ইউএসএ হচ্ছে রিটেন কনস্টিটিউশন, ব্রিটেনের হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন কি না, সব কিছু পরিষ্কার লেখা আছে একদম, ইন্ডিয়া এটাই ফলো করেছে। আর ব্রিটেনে হচ্ছে কোনো রিটেন কনস্টিটিউশন নেই, পুরোটাই হচ্ছে কিনা এখানে ওই কনভেনশন মেজর রোল প্লে করে, ঠিক আছে। বিভিন্ন কনভেনশন হয়, সেখান থেকে তোমার যেটা আউটকাম হয় সেইটাকেই তোমার আইন হিসেবে গণ্য করা হয়। এইভাবে প্রচুর আইন পরপর থাক করে সাজাতে একটা কনস্টিটিউশন তৈরি হয়ে যায়, ঠিক আছে, একটা পার্টিকুলার ডকুমেন্ট নয়। রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। তাহলে ইউএসএ হচ্ছে রিজিড, ব্রিটেন হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কেন না, ব্রিটেনে একটা সাধারণ আইন, ঠিক আছে, যেভাবে অ্যামেন্ডমেন্ট করা যায়, কনস্টিটিউশনও কিন্তু সেভাবেই অ্যামেন্ডমেন্ট করা যায়, আলাদা কোনো প্রসিডিয়ার নেই। আর আমেরিকাতে হচ্ছে যে পুরোপুরি বিশাল প্রসিডিয়ার আছে সেটাকে করতে, যার জন্যই সহজে হয় না। ইন্ডিয়াতে কি না, ইন্ডিয়াতে মাঝামাঝি রাখা হয়েছে একটা, যে নর্মাল আইনের মতনও নয়, আবার খুব জটিলও নয় যে একদম করাই যাবে না, ঠিক আছে, তো মাঝামাঝি একটা জায়গায় রাখা হয়েছে। তো এই মোটামুটি, তো বাকি তো নোটসে পড়বে যা আছে। আর বুকস এর অথচ কিছু আছে, এগুলো একটুখানি দেখে নেবে, পরীক্ষাতে অনেক সময় আসে। আগে অতগুলো বইয়ের নাম আমরা পড়েছি, রিপাবলিক, তারপরে দ্য প্রিন্স, 6 বুকস অফ রিপাবলিক, তার সাথে অ্যাড হবে সোশ্যাল কন্ট্রাক্ট, রুসোর লেখা, ইকোনমি অ্যান্ড সোসাইটি, ম্যাক্স ওয়েবার, এখানে তিনি ব্যুরোক্রেসির ধারণা দিয়েছিলেন প্রথম। দেন হচ্ছে হিউম্যান নেচার ইন পলিটিক্স, গ্রাহাম ওয়ালেসের লেখা। আর আর্থার বেন্টলির হচ্ছে প্রসেস অফ গভর্নমেন্ট। তো এই মোটামুটি আজকের ক্লাস। তোমাদের কীরকম লাগলো, আদৌ জিনিসগুলো বুঝতে পারলে কি না সেটা একটুখানি তোমরা কমেন্টে জানিও। আর মানে জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, এটা আমি এই জন্য বলছি যে এখান থেকে একদম মুখস্থ করতে হবে এইভাবে পড়ো না, জাস্ট জিনিসগুলোকে আত্মস্থ করো, মুখস্থ করে কোনো লাভ নেই, ঠিক আছে। এরকম করে জিনিসগুলোকে দেখো, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক তোমাদের কাছে এনজয়েবল হবে। এনজয় যদি না করো তাহলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। প্রথম থেকে যদি মেন্টালিটি থাকে আমি মুখস্থ করে পার হবো, ও সম্ভব না, ঠিক আছে। এনজয় করতে করতে পড়ো, যেটুকু মনে থাকে সেটুকুই মনে রাখো, বেশি চাপ দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব হবে। প্রথমবারে পড়েই সব মনে রাখা এরকম দরকার নেই, ঠিক আছে। এই মোটামুটি আজকের ক্লাস। কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, আরও ক্লিয়ার করতে হবে, তাহলে কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা এগুলো নিয়ে টুকটাক গুগল করে দেখো, গুগলে অনেক থিসিস পেপার, রিসার্চ পেপার, আর্টিকেলস রয়েছে, এগুলো নিয়ে যত বেশি ঘাঁটবে তত কিন্তু তোমার জ্ঞান বাড়বে। এখানে আনলিমিটেড, ঠিক আছে। যখনই ফাঁকা টাইম পাবে একটু করে এগুলো গুগল করতে থাকো, দেখবে যে অনেক নতুন নতুন জিনিস জানতে পারবে, যেগুলো হয়তো আমি নিজেও এখনো জানি না, ঠিক আছে। এই আপগ্রেডেশনটা কিন্তু চলতেই থাকবে। তো এই আজকে মোটামুটি ক্লাস এতটাই অবধি, চলো।